যাবি? ওই যাবো তো, মানে মাথা মুথা তো পুরা, আমার এই শব্দে মাথা পুরাই অবস্থা খারাপ হয়ে এই এলাকা আমাদের ওই যে কারণ বাজারের অতিক্রম করতে যত রাত হয় তত মনে হয় ব্যস্ত। এইদিকে তো বেশ কয়েকবার আসছে, কিন্তু কোথাও চাটায় খুব ভালো দোকান আছে কিন্তু জানাচ্ছি খুব ভালো দোকান নাই, তবে দোকানের অভাব নেই, যে কোনো একটাতে বসে পড়েছে। শান্ত ভাই, আচ্ছা শান্ত ভাই তো ফোন দেওয়া হয়নি। শান্ত ভাইয়ের তুমি ফোন দাও নাই, কিন্তু আমি টেক্সট করে দিছি অলরেডি। সে আমাকে রিপ্লাই করছে যে আসতেছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো অপেক্ষার সময়টা এক কাজ করি, তাহলে একটু চাটা খাই। অবশ্য তোর যদি মাথা ধরে না থাকে তুই চা না খায় থাকতে পারবি। না না, আমার চা, তোর মাথার ব্যাপারটা কোনো না, তোর মাথা তো এমনিতেই ধরে, চা দেখলে তোর আরো বেশি মাথা ধরে। কিছুক্ষণ পর পর চা না হলে তো তোর এনার্জি পাবে। ওকে, যাই হোক চল, তবে পূর্ব শর্ত একটাই, চায়ের বিল তুই দিবি। আমার কাছে টাকা আছে, প্রচুর টাকা। ওকে, আমরা অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় তাহলে আর অন্যান্য জায়গায় দেখা যায়, পুরান ঢাকা হয়ে যেতে হবে। নো প্রবলেম। হ্যাঁ, বিরিয়ানি খায় তারপরে যাবো। এখন চল। কাহিনী হচ্ছে যে চা খেতে খেতে আই গেস টেক্সট করলেই হবে নাকি? ফোন দিবি না? টেক্সট তো করে দিছি অলরেডি, ও রিপ্লাই দিয়েছে যে চলে আসছে। ওকে, যেটা আমরা দুজন প্যাচাল পারতেছি এই কাওয়াজের মধ্যে, সেটা হচ্ছে আমরা যাত্রাবাড়িতে আছি, এটা বলতে মনে ভুলে গেছি। বলছিস তুই? আমি যাত্রাবাড়ি, এই ক্যাচাল শুনলে অনেকে বুঝে যাবে যাত্রাবাড়িতে আছে। ঠিক আছে, আমরা যাত্রাবাড়ি আছি। এবারের আমাদের জার্নি হচ্ছে যাত্রাবাড়ির বাঁশের পুলে যাব আমরা, এবং এখান থেকে আমরা বাঁশের পুলে যাব। আমাদের যে আমন্ত্রণ জানিয়েছে শান্ত ভাইয়ের জন্য অপেক্ষা করছি, আর মাথা ব্যথা দূর করার চেষ্টা করছি আর কি যাত্রাবাড়ি। কিছুক্ষণ পরেই শান্ত ভাই চলে আসায় আমরা একসাথে চলে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। ওয়েলকাম টু ডর, অ্যানাদার জার্নি অফ ডর। কিবরিয়া ভাইয়ের মতো হয়েছে কিনা জানি না, তবে যেরকম হওয়া সেরকমই হয়েছে। এখন ঘটনা হচ্ছে এবারও খুব শর্ট একটা জার্নিতে আমরা চলে আসছি, রাইট? কারণ যে জায়গাটা থেকে আমরা মূলত জার্নি শুরু করি, আজকে সেই জায়গাটাতে জার্নির এন্ডিং হয়েছে, যাত্রাবাড়ি। ভালো একটা পয়েন্ট ধরেছিস তো, রাইট? আমরা তো অবশেষে পৌঁছাই গেলাম, এবং থ্যাঙ্কস টু শান্ত ভাই যে আমাদেরকে আজকের এই জায়গাটার মানে সন্ধান দিয়েছে এবং জায়গাটাতে আসতেও আমাদেরকে সাহায্য করেছে। আর এই জায়গাটাতে বসেই আমরা তার মাধ্যমে পারমিশন পেয়েই আজকে আমরা সবাইকে নিয়ে এই জায়গাটাতে উপস্থিত হতে পেরেছি। আর এই জায়গাটা কেমন, কোথায়, এই সবই আমাদেরকে স্বয়ং শান্ত ভাই নিজেই বলবেন। রাইট, শান্ত ভাই, আমরা যেই রুমটাতে আছি এখন, এটা তো রাইট 6 তলা। জি ভাই, 6 তলাতে আমরা আছি, এবং আমরা দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যায় যে কেউ ইউজ করে না, এটা আনইউজ অবস্থায় আছে। জি ভাই। ওকে শান্ত ভাই, এই বাড়ির ঘটনাটা তো আমরা শুনবো আপনার কাছ থেকে, তার আগে একটু আপনার পরিচয়টা ভালো করে সবার সাথে হয়ে যাক। আমি মাহবুবুর রহমান শান্ত, আমি স্টুডেন্ট, গভর্নমেন্ট তোলারাম কলেজে পড়ি, যাত্রাবাড়ি বাসেপুর থাকি। ওকে, তো এই মুহূর্তে আমরা এখন সেই এলাকাতেই আছি, যাত্রাবাড়ির বাসের পুলের একটা বাড়িতে আমরা আছি। সেই বাড়ির স্পেসিফিক লোকেশনটা এই জন্য বলছি না যে আমাদের যে আজকের অতিথি উনি নিজেও এই বিল্ডিংটাতেই থাকে, তারপরেও উনি বাড়িওয়ালার সাথে কথা বলে বাড়িওয়ালাকে ম্যানেজ করে আজকে এই 6 তলায় আমাদেরকে ডট ধারণ করার জন্য পারমিশনটা জোগাড় করে দিয়েছে। সো এই 6 তলার রহস্যটা কি, যেই রুমে আমরা এখন বসে আছি, সেটা একটু শুনি আপনার কাছ থেকে শান্ত ভাই। আচ্ছা ভাই, বাড়িওয়ালা এই জায়গাটা খালি জায়গা কিনছিল, তো ওই জায়গায় একটা গাছ ছিল, নারিকেল গাছ। তো বাড়িওয়ালা বাড়ি করছে আস্তে আস্তে, গাছটা কি কেটে ফেলেছে? কারণ আমরা কোনো গাছ তো দেখলাম না। হ্যাঁ, গাছটা কেটে ফেলেছে, 2 তলা ফার্স্টে বানিয়েছিল, ওই গাছটা কেটেই বাড়িটা বানানো হয়েছে। তো 2 তলা বানাইছে, পরেই উদ্ভট কিছু জিন তাদের স্বপ্ন দেখাইতেছিল। কাদের? বাড়িওয়ালাদেরকে। তো বাড়িওয়ালা সবাইকে নাকি শুধু? বাড়িওয়ালার ছেলেদের দেখাইছে, বাড়িওয়ালা 2টা ছেলের দেখাইছে, বাড়িওয়ালিরা দেখাইছে, বাড়িওয়ালারও দেখাইছে যে এইখানে থাকতে হলে আমাদের জায়গা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ওই জায়গাটাতে ওরা আগে থেকেই থাকতো? জি ভাই, আগে থেকেই থাকতো। ওই জিনগুলো আগে থেকেই এখানে থাকতো? অনেকগুলো, 40টা জিন। আচ্ছা, এখনো আছে। তো আস্তে আস্তে 2 তলা করার পরে ছাদে থাকতো, তো আস্তে আস্তে যখন 6 তলা বিল্ডিং করছে, তো 5 তলা পর্যন্ত মানুষ থাকে, কিন্তু 6 তলায় কেউ থাকে না। 6 তলায় আমরা যেটাতে আছি, তো এই জায়গাটাই কেউ থাকে না, 40টা জিন থাকে রাত্রেবেলা। এরকম এই যে এখন আপনি বলতে চাচ্ছেন আমাদের আশেপাশে তারা আছে? জি জি, এরকমই ভাইয়া।
রাইট, আমরা একটু রেহান, আমরা মনে হয় যে আমাদের শ্রোতারা একটু কনফিউজ হয়ে যাবে, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, যদিও আমাদের শান্ত ভাই একটু নার্ভাসনেসের কারণে বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে হয়তো। ঘটনাটা হচ্ছে এরকম যে এই জায়গাটা একটা সময় পরিত্যক্ত একটা জায়গা ছিল এবং এই জায়গাটা নিয়ে একটা মোটামুটি রিউমার এলাকার মানুষের মধ্যে ছড়ানো ছিল যে এখানে কোনো কিছু জিন ভূত এই ধরনের কোনো কিছু আছে, এই জায়গাটা থেকে বিলং করে। কিন্তু ঢাকা শহর যেহেতু মানে জায়গার দাম প্রচুর, তো এই যে বাড়িওয়ালা আছে উনি জায়গাটা কিনে নিয়েছে এবং সে এই বিল্ডিংটা তৈরি করে। প্রথম দিকে বিল্ডিংটা ছিল 2 তলা পর্যন্ত উনি তৈরি করেছে। তো যখনই 2 তলা পর্যন্ত কমপ্লিট করেছেন, দেন বাড়িওয়ালা কিছু অদ্ভুত জিনিস ফেস করা শুরু করে এই বাড়ির মধ্যে কিছু অ্যাক্টিভিটিস, বিশেষ করে হচ্ছে ওনারা রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করে। প্রত্যেক ওনার ছেলে সবাই ফ্যামিলির সবাইকে স্বপ্ন দেখানো শুরু হয় যে এখানে কিছু জিন থাকতো এবং তারা এই বিল্ডিংটা তৈরি করার ফলে কিংবা তারা এখানে আসার ফলে তারা আসলে থাকার জায়গা হারিয়ে ফেলেছে। সো তাদের থাকার জায়গা দরকার এবং তারা বাড়িওয়ালাকে বলেছে যে এখানে কোনো না কোনো একটা স্পেস তাদেরকে দিতে হবে। তো বাড়িওয়ালা যখন ধীরে ধীরে এটা 6 তলা পর্যন্ত করেছে, এই যেই 6 তলায় আমরা এখন বসে আছি, গত প্রায় 6-7 বছর ধরে এই 6 তলাটা ফাঁকা রেখে দিয়েছে বাড়িওয়ালা নিজে। এবং রেন, আমরা যদি একটা ক্যালকুলেশন করি, এখানে কিন্তু পাওয়া যায় ঢাকা শহর এমনিতেই এক্সপেন্সিভ একটা জায়গা, মানুষ ছোট্ট একটু জায়গারও ভাড়া দিয়ে টাকা নিতেছে, আর এখানে এত বড় প্রায় 600-700 স্কোয়ার ফিটেরও বেশি হবে এখানে আমার যতটুকু মনে হচ্ছে। সো এইটা প্রায় 6-7 বছর ধরে ফেলে রাখা, মানে আমরা যদি টাকায় কনভার্ট করি এটা কিন্তু বেশ কয়েক লাখ টাকার মামলা দাঁড়ায়। অফকোর্স, মানে আমি জাস্ট মানে বুঝতে পারছি যে মানে কতটুকু ভাইটাল হলে, তোর হিসাবটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত ভাইটাল ব্যাপার হলে মানুষ এত টাকা লস করার পরেও এই ধরনের, আমরা তো আছি এখানেই, এই বাসটাতে থাকা যায়, খুব ইজিলি থাকা যায়। আমরা এখনো পর্যন্ত এমন কিছু মনে হয় না যে থাকা যায় না। তারপর এবং একটা ফ্যামিলি থাকার মতো যথেষ্ট ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে, সমস্ত কিছু আছে, যে কোনো একটা ফ্যামিলি থাকতে পারে। তারপরও ঢাকা শহরের মতো, তাও যাত্রাবাড়ির মতো একটা জায়গায় এটা ফাঁকা পড়ে আছে, এটা অনেক বড় একটা প্রশ্ন সবার মনেই জাগবে। তো সেই প্রশ্নের উত্তর জানতে আসলে শান্ত ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা আজকে এই বিল্ডিং এ আছি। এবং শান্ত ভাই আসার আগে যেটা আপনার সাথে কথা হয়েছিল, আপনার নিজেরও কিছু এক্সপিরিয়েন্স আছে এবং এই বাড়িটাকে ঘিরে কিছু ঘটনা আছে। সো এই বাড়িটাকে ঘিরে যেই ঘটনাগুলো আছে রেহান, এটা না হয় আমরা একটু পরের দিকে যাই। আগে ওনার আর কোন ধরনের এক্সপিরিয়েন্স কি আপনার আছে কিনা একটু সেই ঘটনা। মানে নানাবাই থেকে একটা শোনা একটা ঘটনা। তো নানাবাই দেশগ্রামে থাকে, দেশগ্রামে একটা টঙের ঘর আছে, দোকান। তো দোকানটায় রাত্রেবেলা নানাবার প্রস্রাব ধরছে। আচ্ছা। তো যখন যাচ্ছিল, তো একটু দূরে তো দেশগ্রামের টয়লেট, তো করে আসার সময় কে যেন হাত দিয়ে ধরছে। তো নানাবাই পিছে তাকায় দেখে কেউ নাই। তো কিন্তু সে টের পেয়েছে যে হাত দিয়ে তাকে কেউ ধরেছে। হ্যাঁ, টের ধরছে, কিন্তু জামাটাও কিন্তু ছিঁড়া ফেলাইছে। জামা না, সরি, ছিল পাঞ্জাবি, ছিল পাঞ্জাবিটা ছিঁড়া ফেলাইছে। তো আরেকটু সামনে যাওয়ার পরই নানাবাইয়ের পা পেঁচায় ফেলাইছে শিকল দিয়া। তো নানাবাই যখন কথা বলতে যেতেছে তখন দেখা গেছে যে মুখও আটকে ফেলাইছে, গলা দিয়ে শোয়ারই আসতেছিল না। 3 থেকে 4 দিন যাবত নানাবাই কথা বলতে পারতো না, কথা মুখ দিয়ে আসতো না। মানে ওই ঘটনা ঘটার পর 3 দিন তখন হুজুর দেখাইছে। হুজুর বলছে যে ওই জায়গায় একটা জিন থাকে, যে জিনটা অনেক খারাপ, তো ওই জিনটাই এই কাজটা করছে। হঠাৎ হয়তো বা তার রাস্তা দিয়ে যাচ্ছিল, হয়তো এরকম একটা কাহিনী। আমরা জানি না যে আমরা যেই জায়গায় আছি, অ্যাকর্ডিং টু ইউ, যে এখানে অনেকগুলো জিন থাকে, সো এগুলা কেমন হবে, কিংবা আমরা কোন ধরনের কোন ইন্টারফেয়ার করে ফেলছি কিনা আদৌ আমরা জানি না। তারপরে আমরা চেষ্টায় আছি সারাক্ষণই যে কিছু একটা বুঝতে পারি। আরেকটা ঘটনা শান্ত ভাই আপনার কাছে আমরা শুনেছিলাম ডট টিমের কাছে, যেটা যে এই যাত্রাবাড়ি এলাকাতে আমরা যেই বিল্ডিং এ আছি, এটার খুব কাছাকাছি মনে হয় আরো একটা কোন একটা হন্টেড প্লেস আছে। ওইটাকে আমরা সবাই ভূতের বাড়ি বলে জানি। তো ভূতের বাড়ি, উঁচা বাড়িও অনেকে জানে। তো ওই জায়গাটা অনেক বছর, আমার জন্মেরও আগে থেকে কেউ থাকে না। তো অনেকের থেকে শুনছি, নিজেও এক্সপিরিয়েন্স করছি। ওই বাড়িটা হচ্ছে 2 তলা, তো কেউ থাকে না। ওই সাথে একটা থাকে না। কতদিন ধরে কেউ থাকে না? আমার জন্মেরও আগে থেকে কেউ। আপনি জন্মের পর থেকেই দেখছেন যে এখানে শুনছি, এবং আপনি শুনেছেন আগে থেকে কেউ থাকে। এবং ওই মানুষগুলা কি হয়েছে আগে যারা থাকে? আগে মানুষগুলা সবাই নাকি মারা গেছে। তো ওই জায়গায় একটা সাইনবোর্ডও লেখা আছে সাবধান।
কেউ বাড়িটার সামনে যাবেন না, এরকম কিছু একটা। সিরিয়াসলি এখনো লেখা আছে এরকম? হ্যাঁ, আপনারা অবশ্যই যেতে পারেন। আমরা কি এই যে আমরা এখন আপনাদের বাড়ি থেকে এটা কতটুকু দূরে হবে? এই যে ভাইয়া একটু সামনে 1 কিলোমিটার। তাহলে আমাদের ডেফিনেটলি এটা আমাদেরকে দেখতেই হবে। তারপরে ভাইয়া তো এই সাবধান লেখার কারণটাও আমি জানি না, অনেক বছর আগে মানুষ থাকতো না, কিন্তু এটার সাথে যে বিল্ডিং গুলো আছে, তো একটা বিল্ডিং এর 3 তলা বিল্ডিং, ওইটার থেকে একটা মানুষ রাত্রেবেলা 2টা-3টা বাজে হয়তোবা তো দেখতে পেতেছে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে সাদা কাপড় পরে। ওই বাড়িটার মধ্যে, যে বাড়িটাতে ঢোকার নিষেধ করে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, তো সাদা কাপড় পরা, তো এত রাতে মানুষও থাকার কথা না, এই বাড়িতে তালা মারা মানুষ ঢুকারও কথা না। তো সকালবেলা সবাইকে শেয়ার করছে, তারাও নাকি মোটামুটি অনেক কিছু দেখছে। মানে এই ঘটনাটা যেটা উনি দেখতে পেয়েছে যে রাত্রেবেলা এত পুরোপুরি পরিত্যক্ত একটা বাসায় লোকজন, একজন না কিন্তু, তাও আবার একজন থাকলে আমরা বুঝতাম যে হয়তো চোর ডাকাত অনেক সময় লুকিয়ে থাকে, বাট যেহেতু অনেকজনকে দেখেছে, তার মানে মোটামুটি একটা মানে জনবহুল অবস্থা দেখেছে সে। সেটা যখন সে শেয়ার করেছে সবার সাথে, তখন দেখা গেছে যে অনেকেই দেখেছে। দ্যাট মিন্স এমন কি ঘটনা অনেকটা, যেটা আপনি বলছিলেন যে এই বাড়িটাতে আগে একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলি মনে হচ্ছে যে ফ্যামিলি থাকতো, তো একটা লোক বলছে যে এই ফ্যামিলিটা সবাই মারা গেছে, এই বাড়িতে নাকি আত্মাগুলা থাকে। আচ্ছা, এইখানেও একটু রেহান বিষয়টা হচ্ছে মনে হয় আমাদের শ্রোতাদের কাছে একটু ক্লিয়ার করে দিলে অবশ্যই, যে কারণ শান্ত ভাই একটু নার্ভাসনেস এর কারণে বিষয়গুলো একটু গুলিয়ে যাচ্ছে, হয়তো অনেকের বুঝতে সমস্যা হবে, ঘটনাটা একটু ক্লিয়ার করে দেয়। অলরাইট, ঘটনাটা আসলে মানে যেভাবে বলা হয়েছে আসলে একটু কমপ্লিকেটেড লাগবে, বাট অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এরকম যে প্রায় 16, 17, 18 বছর ধরে যদি ধরি মিনিমাম, তাহলেও একটা পরিত্যক্ত বাড়ি আছে এই যাত্রাবাড়িতে। আমরা যেখানে আছি তার থেকে অল্প কয়েক কদমি দূরে একটু নাম দিয়ে আমরা দেখতে পাবো, সেখানে সাবধান বাণীও দেয়া আছে যাতে এই বাড়িতে কেউ না ঢোকে বা না থাকে। কিন্তু বাড়ির আশেপাশে যারা থাকে অনেকেই গভীর রাতের বেলা এই বাড়িতেই অনেক লোকজনের আনাগোনা দেখতে পায়, এবং মোস্ট অফ দ্য টাইম তাদের পরনে থাকে সাদা কিংবা কালো কাপড়, রাইট? এবং তাদের ফেস মনে হয় ওভাবে কেউ রিকগনাইজ করতে পারে না বা সেভাবে দেখতে পারে না। কিন্তু টোটালি পরিত্যক্ত একটা বাড়িতে লোকজনের আনাগোনা শুধুমাত্র রাতের বেলাতেই, ইটস ডেঞ্জারাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওটা কোনো মানুষের আনাগোনা না, আশেপাশের মানুষগুলা অতটুকু শিওর। এবং কেউ কেউ মানে এরকমও বলছে যে এটা হয়তো মানে যেই ফ্যামিলিটার কথা বলা হয়েছে, যে আগে একটা ফ্যামিলি এখানে বসবাস করতে, ধীরে ধীরে প্রত্যেকটা সদস্য মারা গিয়েছে। একটু আগে শান্ত ভাই যেটা বললো যে মানে গেস করা হচ্ছে তাদের আত্মাগুলোই এখানে হয়তো ঘুরে বেড়াচ্ছে। হু নোজ, আমরা তো আসলে এক একজন এক একভাবে চিন্তা করি, আমরা এভাবে কেন চিন্তা করছি না যে তাদেরকে যারা মৃত্যু হতে সাহায্য করেছে তারাই এখনো থাকে? যাই হোক, আমি আর রেহান অবশ্যই এই বাড়িটাতে আমরা অবশ্যই যাব, আমরা দেখে যাব, যে আরো কিছু মানুষের সাথে আমরা কথাও বলতে চাই। ওই বাড়ির ঘটনা তো জানা হলো, কিন্তু এই বাড়িতেও কিছু ঘটনা রয়ে গেছে, যেটা বলছিলাম একটু পরে আপনার কাছ থেকে জানছি। তো এই বাড়িটাতে আপনার কিছু পার্টিকুলার ঘটনার কথা আপনি একসময় শেয়ার করেছিলেন আমাদেরকে। তো এই ঘটনাগুলো কি ছিল? এই যে আমরা বাড়িটাতে থাকি, এই বাড়িটাই নিচতলা একটা লোক, এই যে কোরবানি গেল, কোরবানিদের আগের দিন, তো রাত্রেবেলা সিগারেট খেতে ছাদে উঠছে, তো সিগারেটটা যখন ধরাইবো তখন আমার এই যে বিল্ডিংটার উপরে, যে টাঙ্কির উপরে 3টা লোক বসে সাদা, সব সাদা, তো বলতেছে ধরাইস না, তো লোকটা আর ধরায়নি। আবার তাকায় দেখলো নাই, উধাও। তো কতক্ষণ হাঁটাহুটা কইরা তো ডরে মনে হয় বাসার নিচে নামবে, তো 6 তলায় এই যে আমরা যেন বসে রয়েছি, তো এই দিক দিয়ে নামতে হয়তো, তো এই দিক দিয়ে নামার সময় তাকায় হয়তো একটু ভিতরে তাকাইছে, তো তার এমন ভাবে থাপ্পড় মারছে, তো তার 5টা আঙ্গুলি মতো মুখ বসে রয়েছে, কিন্তু সে বললো যেরকম মানুষ যে মারবে এটার কোনো ছাপই নেই, অদৃশ্য ভাবে। কিন্তু এখন আপনি দেখতে পারেন লোকটাকে, তো 5টা আঙ্গুলি বসে রয়েছে এখনো। এই লোকটা এই বিল্ডিং এ এখনো আছে, এখনো 5টা আঙ্গুলি বসে আছে। ওয়াই নট যে আমরা একটু দেখি যে এই ফাঁকে আমরা একটু খবর পাঠাতে পারি কিনা ওনাকে, যে এত রাতে কেমনে কি মানে ভয়। তার এমন ভাবে থাপ্পড় মারছে, তো তার 5টা আঙ্গুলি মতো মুখ বসে রয়েছে, কিন্তু সে বললো যেরকম মানুষ যে মারবে এটার কোনো ছাপই নেই, অদৃশ্য ভাবে। কিন্তু এখন আপনি দেখতে পারেন লোকটাকে, এই লোকটা এই বিল্ডিং এ এখনো আছে, এখনো 5টা আঙ্গুলি বসে আছে। ওয়াই নট যে আমরা একটু দেখি যে এই ফাঁকে আমরা একটু খবর পাঠাতে পারি কিনা ওনাকে, যে এত রাতে কেমনে কি। আমি চাইলে আমি নিচে যা ডাক দিতে পারবো। ওকে, ঠিক আছে। এই সুযোগে যদি আমরা আরো কিছু স্টোরি আছে, বাকিদের স্টোরি আমরা শুনি, এই ফাঁকে একটু যদি আপনি ম্যানেজ করতে পারেন যে ওনাকে আমরা পাই কিনা। আর ওই ওনার গালে দাগ তো আপনি দেখেছেন? জি ভাইয়া।
এখনো আছে, সবাই দেখছে, এখনো আছে। 5টা আঙ্গুল তো পুরো বসে রয়েছে। এখন বয়স কিরকম হবে যার কথা? এখন সে বিয়ে এখনো করে নাই, এখনো চাকরি করে। ওকে, আমরা দেখি রেহান, আমরা যদি উনাকে পেয়ে যাই তাহলে তো উনার কাছ থেকে সরাসরি ঘটনা পেয়ে যাব। যাই হোক, তাহলে চলেন যে আমরা শান্ত ভাই আরো যারা আছে তাদের ঘটনাগুলো একটু শুনি। এই মুহূর্তে রাজন ভাই আছে আমাদের সঙ্গে, তার স্টোরিগুলো শেয়ার করবে, তার এক্সপিরিয়েন্স গুলো পুরো ডট টিমের সাথে শেয়ার করবে। তো রাজন ভাইয়ের এক্সপিরিয়েন্স গুলো শোনার আগে রাজন ভাইয়ের কাছ থেকে রাজন ভাইয়ের পরিচয়টা একটু ভালো করে আমরা শুনতে চাই, ডিটেইলসে। কোথায় থাকেন, কি করেন? আমার নাম রাজন, আমি মিরপুর একে থাকি, অনার্স ফার্স্ট ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি। ওকে, তো রাজন ভাই, ডট টিমের কাছে তো আমরা আপনার কথা শুনেছি এবং আপনার ঘটনাটা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেয়েছি, বাট আমরা চাই সেই আইডিয়ার মধ্যে না থাকুক, আমরা পুরো ঘটনাটা শুনতে চাই। কি ঘটনা ছিল? খুব সম্ভবত ঘটনাটা আপনার ভাইকে নিয়ে কোনো একটা ঘটনা আপনি বলেছিলেন ডট টিমের কাছে, সেই ঘটনাটা কি আমরা একটু শুরু থেকে শুনতে পারি? ওকে, ঘটনাটা ঘটে হলো শীতের মধ্যে। এটা কতদিন আগের ঘটনা? এটা 3-4 বছর আগের ঘটনা। ওকে, এবং কোথায় ঘটে এটা? ওইটা আমাদের আগের বাসাতে ঘটে। আগের বাসা বলতে কোথায় ছিল আগের বাসা? মানে পাশের বাসায় ছিল। মানে সেটা কোথায়? মিরপুর একেই। মিরপুর একে। ওকে, তারপর? তো একদিন রাত্রে আমরা 3 ভাই ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ মধ্যরাতে আমার বড় ভাইয়া আমার পাশে, তো হঠাৎ করে চিৎকার করতেছে জোরে জোরে। আপনার বড় ভাইয়ের বয়স কত? আমার বড় ভাইয়ের বয়স এখন 32। দ্যাট মিনস তখন প্রায় 28-29। জি। ওকে, তো আপনারা 3 জন একসাথে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে উনি ঘুমের ঘোরে মানে চিৎকার করে উঠেছেন। তারপর ওর সাথে সাথে আমি নিজেও চিৎকার করা শুরু করি। তো আমার মেজো ভাই একটু সাহসী ছিল, তো উঠে ওকে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই থামতেছে না। ওর চিৎকার করতে এসে দেন পাশের রুম থেকে আব্বু। মানে কিভাবে? কোনো কিছু কি বলার চেষ্টা? না, বলতেছে ও মা, ও বাবা, আমাকে বাঁচান। তো দেন আমার পাশের ঘর থেকে আব্বু আসার পর লাইট অন করার পর দেন ওর সাউন্ডটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ও সেন্সলেস অবস্থায় শুয়েছিল। মুখে চোখে পানি দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে কি হলো। দেন ও বলল যে ওর কাছে 3টা লোক আসে, কালো, খুব লম্বা, ওকে মেরে ফেলতেছে। আচ্ছা, এই রুমের মধ্যেই? ওকে। দেন বলতেছে যে এটা কিভাবে আসলো। বলল যে আমি যখন ধোলাইপাড় থাকতাম ওই ছাদ থেকে জিনিসটা আমাকে। এটা কি আপনার ভাই বলছে? ভাই বলছিল। দেন আমরা ঘটনাটা কি শুধু ওই দিন রাতেই ঘটেছে না প্রায় এখনো এটা চলতেছে? মানে রাতের বেলা ঘুম থেকে চিৎকার করে ওঠে? রাতের বেলা ঘুম থেকে চিৎকার করে ওঠে। ওকে, এই 3 জন লোক আসতো, তাকে নিয়ে যেতে যাচ্ছে। ওকে, তারপর? পরের দিনও সেম ঘটনা ঘটলো। তো পরে হুজুরকে বুঝিয়ে বললো, হুজুর আসলো, আসার পর কেটে তাবিজ দিল, কড়া পানি দিল, তো এটা খাওয়ার পর বন্ধ হয়ে গেল। দেন আমরা যেখান থেকে ঘটনাটা সূত্রপাত সেখানে আমরা যোগাযোগ করলাম, সেই ধোলাইপাড় যেখানে থেকে ওনাকে ধরেছে। তো ধোলাইপাড় যে বলল সে হলো আমার ভাবি। তো উনি বলতেছে যে একদিন প্রায় রাতে ছাদে উঠতো, ছাদে উঠে ওর ফোনে কথা বলতো। তো একদিন অনেক রাত্রে নিচে আসছে ফোনে কথা বলে। আমি বাসার বর্ণনাটা দিচ্ছি। আমাদের বাসার ছাদে মানে ভাড়াটেদের ওঠার নিয়ম নেই বাসায়। কোনটা? ধোলাইপাড়ে। আচ্ছা। ছাদ থেকে নামার পর একটা বারান্দা, বড় বারান্দার সাথে চাচির রুম, পাশে ড্রয়িং রুম। ও ড্রয়িং রুমে ঘুমাতো। আচ্ছা। দরজা বন্ধ করে ড্রয়িং রুমে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর ও স্বপ্ন দেখতেছে যে ওর সামনে 3টা লোক দাঁড়ায় আছে। দেখার জন্য চোখ খুলছে। চোখ খোলার পর দেখে যে সত্যি সত্যি 3টা সে দাঁড়ায় আছে খাটের কাছে। এবং যেটা একটু আগে উনি স্বপ্ন দেখছিল এখন সেটা বাস্তব হয়ে গেছে, দাঁড়িয়েছে। তো পরবর্তীতে ও ওটা দেখে কিছু করতে পারতেছে না, পজেসড হয়ে গেছে। আচ্ছা। দেন ওকে বাইরে ছাদে নিয়ে যাবে আবার। তো দরজার কাছাকাছি নিয়ে যাতে ও তখন চিৎকার করতেছে জোরে জোরে। চিৎকার করার কারণে পাশের রুম থেকে কাজিন আসার পর দেখে যে ও পুরো উলঙ্গ অবস্থায় নিচে পড়ে আছে। আচ্ছা। দেন ওরে বললো যে তোর কি হয়েছে। ও বললো যে এরকম আমার উপর 3টা জিন এসে আমার উপর অ্যাটাক করছে। ওকে সেদিন চাচির সাথে শোয়ালো। পরবর্তীতে ড্রয়িং রুমে ঘুমানোর বন্ধ করে ভিতরে আরেকটা রুম ছিল, ওটার সাথে একটা ছোট বারান্দা ছিল। আচ্ছা। তো রুমে ঘুমাতো কাজিনের ছোট ছেলেকে নিয়ে। তো একদিন রাত্রে সেম ঘটনাটাই আবার ঘটে যে কাজিন ছেলেটা ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছিল। হঠাৎ করে সেম জিনিসটা ওকে অ্যাটাক করার পর ওকে সেদিন সেখান থেকে টানতে টানতে টয়লেট পর্যন্ত নিয়ে আসছে। আপনার রুম থেকে বের হলে টয়লেটটা পড়ে। মানে উনি
টের পেয়ে গেছে, টের পাচ্ছে যে ওনাকে টেনে টেনে টয়লেটে শক্তি ইউজ করতেছে কিন্তু শক্তিটা কাজ হচ্ছে না। আশেপাশে যে ওনার ছোট ছেলেটা উঠে দেখতেছে কিন্তু কিছু দেখতেছে না, তার চোখের সামনে সে শুধু তাকে নিয়ে যাচ্ছে এটা দেখছে, টেনে নিচ্ছে এটা দেখছে না, কিন্তু ও সেটা দেখতেছে। আচ্ছা, তো পরবর্তীতে ও চিৎকারে আবার ওরা আসে পড়ে, মানে উনি ধরে রাখতে পারতেছে না, টেনে নিয়ে যাইতেছে, যে এসে ধরছে। তারপরে কিছুক্ষণ অনেকক্ষণ জড়াজড়ির পর ওরা ছেড়ে দিছে। দেন ওখান থেকে ও আর থাকে নাই। মিরপুর আসার পরে মিরপুরে এই ঘটনাটা গুলো ঘটতে থাকে। হুজুরকে বলা হলো, হুজুর বলল যে আপনার ছেলে ছাদে তো ঘুরছিল, ওদের চাইছিল ছাদে ওকে মেরে ফেলতে। আচ্ছা, তো ছাদে ওরা পারে নাই। দেন বলছে যে ওরা নিচে এসে ওকে নিতে চাইছে কিন্তু ওটা সম্ভব হয় না, কিন্তু ওরা এখন ওর একটা ক্ষতি করার ইচ্ছে আছে। তো আমার ভাই শেষ বলছে যে আমাকে, ওরা বলে গেছে যে আমাকে যে ফার্স্ট বাঁচাইছে সে তার উপর অ্যাটাক করবে নেক্সট ডে। আচ্ছা, তো সেই ফার্স্ট বাঁচানো ব্যক্তিটা কে ছিল? আমার কাজিন ছিল। কাজিন, তার উপর কি অ্যাটাক করা হয়েছে? তার উপর এখন অ্যাটাক করা হয়নি। আচ্ছা, একটু আগে যে ঘটনাটা আপনি বলছিলেন যে পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল, এটা কোন বাসায় ঘটেছে? মিরপুরের বাসায়? মিরপুরের বাসায় না, ধোলাইপাড়ের বাসায়। বাট মিরপুরের বাসায় এখন সে থাকছে না, এখন উনি থাকে বাড়িধারাতে। ওখানেও কি এই ধরনের? ওটা মাঝে মাঝে হয়, এই যে ঘুম থেকে এই জিনিসটা হয়। এবং সেই 3 জন মানুষই কি? 3 জন মানুষই আছে। তো এর মধ্যে আমাদের ওদিকে বিয়ের অনুষ্ঠান ছিল মিরপুরে, তো আমাদের বাসায় কিছু গেস্ট আসছে, তো আমরা সবাই চাপাচাপি করে ঘুমাইতেছি। আচ্ছা, সেদিন রাত্রেও সেম ঘটনাটা ঘটছে। তো সেদিন ও চিৎকার করেনি, ও জেগে জেগে বলতেছে, দেখ জানলার কাছে দেখ 3 জন দাঁড়ায় আছে, নিজে নিজেই বলছে। আমার কাজিনকে ডেকে বলতেছে। তো ও উঠে বলতেছে, কোথায় ভাই, দেখি না তো কিছু, তুই দেখ ওই যে আমার দিকে তাকায় আছে কিভাবে। দেন ও বললো যে আপনি ঘুমান, এটা কিছু না। পরে লাইট ছাড়লো, লাইট ছেড়ে সবাইকে উঠানো, দেখো যে কি বলতেছে। তারপরে বললো যে ঠিক হয়ে গেল। এখন ওই ঘটনাটা ঘটে কিন্তু এখন ওকে কোনো ক্ষতি করতে পারেনি এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখনো পর্যন্ত আপনার ভাইকে এবং আপনার কাজিনকে দুজনের কাউকে ওইভাবে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তো এর মধ্যে আমার কাজিন বিয়ের আগে ওখানে থাকতো মেয়ে, তো ও ছাদে মানে বারান্দায় কথা বলতো বয়ফ্রেন্ডের সাথে। একদিন দেখতেছে ছাদে বারান্দায় কথা বলতেছে, আমার ভাই তখন ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। তো দেখতেছে যে চেয়ারের উপরে আমার ভাইয়া বসে আছে। কি দেখছে? আমার কাজিনটা দেখছে। এটা ধোলাইপাড়েই ঘটছে। আচ্ছা, তো একবার তাকানোর পরও ভাবছে হয়তো বসে আছে। তো যখন চলে যাবে তখন দেখলো যে ঘুরে দেখলো জিনিসটা নেই, তো সাথে সাথে দৌড় দিয়ে। কিন্তু ওই মুহূর্তে তো আপনার ভাইয়া ঘুমাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা। তো ও দেখলো যে ভাইয়া ঘুমাতেছে, দরজাও খোলা ছিল না। তারপর ও তাড়াতাড়ি রুমে ঢুকে শুয়ে পড়লো। পরের দিন এগুলো সবাইকে বললো। তো এই জিনিসগুলো আমার কাজিনও দেখছে ওই বাসাতে, ধোলাইপাড়ে। মানে আমাদের ওই বাসার যে কর্নারের রুমটা ছিল, রুমটা এখন একটু হন্টেড। সেই ধোলাইপাড়ের বাসার কর্নারের রুম, মানে একা কেউ ঘুমাতে পারে না ওখানে। তো দেখছে যে বারান্দায় কথা বলার শব্দ হাঁটতেছে। তো পরবর্তীতে ও আর থাকে না ওখানে, ও আর ওদের বাসায় থাকা শুরু করে। ফাইনালি তাহলে কি দাঁড়ালো যে আপনার ভাই এখনো ওই জিনিসটা সাফার করছে? এখনো জিনিসটা সাফার করতেছে। ও মাই গড, এটা আসলে মানে খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে অনেকের মাঝে আছে যে ঘুমের মধ্যে জেগে উঠে, এটা একটা মানে রোগেরই লক্ষণ। কিন্তু পার্টিকুলার 3 জন সবসময় কি তিনি ওই 3 জন সেম 3 জন মানুষকে দেখে যে নিয়ে যাওয়ার জন্য আসছে? মাই গড, মানে ডেফিনেটলি এটা মানে মারাত্মক। হুজুরও অনেক বলছে যে আমি এটাকে দূর করার মতো আমার ক্ষমতা হয়নি। আজকে কত বছর যাবত আপনার ভাই এটা সাফার করছে? ওই ম্যাক্সিমাম 3-4 বছর। 3-4 বছর ধরে এটা উনি সাফার করছে, কিন্তু আগের চেয়ে একটু কমেছে। হয়তো অনেক বিরতিতে, অনেক দীর্ঘ গ্যাপে জিনিসটা আবার ওর উপরে অ্যাটাক করে, মানে ওখান থেকে আসার পরে একটু এটা কমে গেছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনার ভাইয়ার ঘটনা, যেটা বড় ভাইয়ের ঘটনাটা আপনি আমাদের সাথে এখন শেয়ার করলেন। তো আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স কি আছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে? আর যেটা বলবো সেটা আমার বাসা নিয়ে। আপনাদের বাসা মিরপুরের বাসা, এখন যে বাসাতে থাকতেছে। আচ্ছা আচ্ছা, কি ছিল এই ঘটনাটা? ঘটনাটা ছিল আমাদের বাসা যখন করতেছিল তখন আমার মামা পাহারার জন্য বাসায় থাকছে। আচ্ছা, টয়লেট করার জন্য রাতে ঘুম থেকে উঠছে, উঠার পর দেখতেছে যে সিঁড়ির ভিতর দিয়ে রক্ত নামতেছে। সিঁড়ি দিয়ে রক্ত মানে গড়িয়ে পড়তেছে উপরে ওঠার সিঁড়ি দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, নিচে নামতেছে। তো উনি হুজুর কয়তলা থেকে কয়তলায় আসছিল, মানে এটা কত তলায় দেখেছে? এটা এক্স্যাক্টলি তখন
3 তলা কমপ্লিট হয়েছে, 2 তলা থেকে দেখছে নিচতলায় নামতেছে। আচ্ছা, দোতলা থেকে রক্তটা গড়িয়ে নিচতলায় পড়ছে। আর উনি কয়তলায় ছিল? উনি 2 তলায় দাঁড়িয়ে ছিল। 2 তলায়, কিন্তু রক্তটা কোথা থেকে আসতেছে সেটা উনি দেখেনি। আচ্ছা, তো পরবর্তীতে উনি দোয়া কালাম পড়ে আবার শুয়ে পড়ে। তো এরপরে কিন্তু এটা মাথায় গেল না যে এই রক্তটা এমন কারো তো হতে পারে যে কেউ ইনজিওর্ড হয়েছে এখানে, এত রাতে কেউ ইনজিওর্ড হওয়ার কথা না ওখানে। আচ্ছা, তারপরে থেকে উনি ওখানে একা ঘুমায় না, আমরা মানে কাজিনদের বলে যে সবাই একসাথে ওখানে ঘুমাতে পাহারা দেওয়ার জন্য। যখন বাসা কমপ্লিট হলো, তখনও বাসাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল? হ্যাঁ, যখন ওটা রক্তটা দেখো তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। আচ্ছা, কমপ্লিট হওয়ার পর আমার এক ছোট ভাইয়া ছিল কাজিন, ও এরকম মাঝে মাঝে ভয় পেত, ও কিছু দেখতে পেত, সবাইকে বলতো যে আমি এরকম এরকমটা দেখছি, ওকে ডাকতেছে। আচ্ছা, তো একদিন আমাকে বলতেছে, ওকে কোচিং করে নিয়ে আসছে সন্ধ্যার দিকে, আনার পর আমাকে বলতেছে ভাইয়া দেখো সিঁড়ির নিচে দেখো কি জানি বসে আছে। তাই আমি বলতেছি কোথায়, কি বসে আছে? ওর মানে ঢুকতে যেতেছে না বাসায়। আমি মানে কয়টার দিকে? সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে। তখন তো বাসা কমপ্লিট, সবাই আপনারা থাকা শুরু করে দিয়েছেন? আমাদের বাসার দরজা সব বন্ধ, তো নীরব ছিল। তো পরে আমি ওকে চাইছিলাম যে গেট থেকে আমি বাইরে চলে যাবো, ওকে ঢুকে দে। তো ঢুকতে যেতেছে না, বলতেছে ভাই দেখো ওইখানে কি জানি বসে আছে, আমি যাবো না। তাই আমি বললাম ওখানে কিছু নাই তো। দেন বললো যে তুমি আমার উপরে দিয়ে আসো। তারপরে আমি ওর উপরে দিয়ে আসলাম। তো ওইরকম প্রায় দেখে ওর আম্মুকে বলে যেরকম আমাকে ডাকতেছে, মানুষ টাইপের কিছু দেখেও। আচ্ছা, কে এটা? আপনার কাজিন? কাজিন, ছোট। একবারই দেখেছে না প্রায় দেখতে? একবার দেখেছে। আচ্ছা, তারপর একদিন আমাদের বাসায় কেউ ছিল না, তো আমাদের ফ্ল্যাটে আমার কাজিন আসে ঘুমানোর জন্য আমার সাথে। তো আমি আমার রুমে শুয়েছিলাম, আমার কাজিন পাশের রুমে বসে ছিল। দেন আমাকে একটু পরে ডাকতেছে, সে বলতেছে যে দেখ একটু কিরকম শব্দ আসতেছে। আমি বললাম কিসের শব্দ? ও বললো যে তুমি দরজার সামনে আসো, আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে আমি যাওয়ার পর ও বলতেছে একটু কথা বলিস না, চুপ করে থাক। দেন আমি শুনতে পেলাম যে সিঁড়ির রেলিং এর উপরে কেউ হয়তো টাচ করতেছে আর নামতেছে। দেন আমি আমাদের দরজার ফাঁকা দিয়ে বাইরে দেখা যায়। তো আর আমি বাইরে উকি দিয়ে আসছে। যখন ওটা উপর থেকে নামতেছিল, যখন আমাদের দরজার কাছে আসে জিনিসটা সাউন্ডটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমরা দেখলাম এটা শ্যাডো আকৃতির, মানে হাঁটতেছেও না, ভেসে ভেসে সিঁড়ির উপাশে সিঁড়িতে গেল, আবার ওখান থেকে দেন আবার স্টার্ট শুরু হলো একবার নিচ পর্যন্ত। কিন্তু আপনারা যখন দরজার ফাঁকা দিয়ে দেখছিলেন, ফাঁকা দিয়ে, তখন কন্টিনিউস সাউন্ডটা পাচ্ছেন কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না? দরজার কাছে আসার পর ওটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আপনারা যখন উকি দিয়েছেন তখন বন্ধ হয়ে গেছে, হয়তো বুঝতে পারছিল যে আমরা কেউ ওখানে আছে। আচ্ছা, আপনারা বের হয়ে দেখ মানে কেউ সাহস পায়। এটার কি এরকম কোনো ছিল যে কলাপসিবল গেট ছিল যেখান দিয়ে অন্য কোনো মানুষ ঢোকা সম্ভব না? না, নিচেও তালা মারা ছিল, ছাদেও তালা মারা ছিল। রাইট, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। দ্যাট মিনস অন্য যে আমরা যদি বলি যে বাইরে থেকে কেউ হয়তো বাইশ ছিল, আর সেটারও সম্ভাবনা শ্যাডো আকৃতির ছিল। ওকে, তো আমার বন্ধু ওটা দেখছে যে ছাদে একটা জিনিস দেখছে একদিন। আমাদের বাসাটা আগে, মানে আমাদের ফ্রেন্ডের বাসা থেকে আমার বাসাটা আগে সরাসরি দেখা যেত। আচ্ছা, এখন ওখানে মাঝখানে একটা বিল্ডিং হয়ে গেছে বড়, ওখানে কিছু দেখা যায় না। তো যখন ও দেখছে একদিন 2টা-3টা বাজে ফোনে কথা বলতেছিল বারান্দায় এসে। আচ্ছা, তো বারান্দায় এসে কথা বলার সময় দেখতে পেল যে সাদা কাপড় পরা একটা লম্বা লোক রেলিং এর উপর হাঁটতেছে আপনাদের বাসার ছাদের উপরে। মানে ভয়। আমাদের ফ্রেন্ডের বাসা থেকে আমার বাসাটাকে সরাসরি দেখা যেত। আচ্ছা, এখন ওখানে মাঝখানে একটা বিল্ডিং হয়ে গেছে বড়, ওখানে কিছু দেখা যায় না। তো যখন ও দেখছে 2টা-3টা বাজে ফোনে কথা বলতেছিল বারান্দায় এসে। আচ্ছা, তো বারান্দায় এসে কথা বলার সময় দেখতে পেল যে সাদা কাপড় পরা একটা লম্বা লোক রেলিং এর উপর হাঁটতেছে আপনাদের বাসার ছাদের উপরে। রেলিং এর উপর হাঁটতেছে। তো দেন ও রুমে ঢুকে গেছে ভয়ে। রুমে ঢুকে আমার এক বড় ভাইকে কল দিচ্ছে বাসার। তো কল দিয়ে বলতেছে যে তোমাদের ছাদে কি রেলিং এর উপর হাঁটতেছে এত রাতে? বললো কে না আসবে। তো ও বের হয়ে গেছে, ওরে বলতেছে এখনো কি আছে? মানে বাইরে থেকে ওনাকে ফোন দিয়ে বলছে কেউ একজন যে তোমাদের বাসার ছাদের রেলিং এর উপর কেউ হাঁটছে। তো ফোন পেয়ে উনি দেখার জন্য উপরে যাচ্ছে। উপরে গেছে, উপরে যে দেখতে গেছে ছাদ খোলা কিনা। আচ্ছা, তো দিয়ে দেখলো যে ছাদ তালা মারা। তো বললো এটা কিভাবে সম্ভব, ছাদে তো তালা মারা, কে যাবে? বলে ভাই এখনো জিনিসটা আসে। তো বললো যে ও সাথে সাথে সেখান থেকে নেমে গেছে। ফোনে যখন কথা বলছে তখন বাইরে থেকে ওনাকে বলা হচ্ছে যে হাঁটতেছে জিনিসটা, অথচ তালা দেয়া। তারপরে ও নেমে গেল। নেমে যাওয়ার পরে ও শুয়ে পড়ছে। দেন আমার এক কাজিন আগে ছাদে আপনার ফোনে কথা বলতো গিয়ে রাত্রে, তো ওর উপর জিনিসটা তখন অ্যাটাক করে। কিরকম? ও মানে দেখতে পায় যে আমাদের বাসার পাশে একটা বাসা, পাশাপাশি এই ছাদ থেকে সেটা যাওয়া যায়। ও দেখতে পেল যে
কেউ দৌড় দিয়ে ছাদ থেকে ছেড়ে চলে গেছে। তো সাথে সাথে বুঝতে পারলো জিনিসটা খারাপ একটা জিনিস আছে। এরকম তো হতে পারে কোনো মানুষ, কোনো চোর যদি হয়ে থাকে, যেভাবে গেছে এভাবে তাড়াতাড়ি যাওয়া সম্ভব না। আচ্ছা। তো সাথে সাথে ও কথা বলা বন্ধ করে বলতেছে যে তুমি চুপ থাকো, যার সাথে কথা বলতেছে। ও দৌড় দিয়েছে, দৌড় দিতে পারে না, দরজার কাছে আসছে পর পড়ে গেছে। আচ্ছা। পড়ে যাওয়ার পর ও চিৎকার করা শুরু করে, পরে উপরে সবাই যায়। যাবার পর জিজ্ঞেস করে যে কি হয়েছিল, বললো এরকম এরকম একটা মেয়ে আকৃতির জিনিস আমি দেখছি ছাদের মধ্যে। তো পরবর্তীতে ও কয়েকদিন অসুস্থ ছিল, জ্বর ওর ভালো হয় না। তো দেন ও বলতেছে যে আমাদের বাসায় হুজুর আনা হলো, ছোট মামা একটু এগুলো বিশ্বাস করে ছোট মামা চারপাশে ওই আপনার বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দেওয়ার পর দেন এখন প্রবলেমটা আর হয় না। তার মানে আপনাদের বাসাটা আপাতত সেফ আছে। কত বছর এই ধরনের ঘটনা ঘটেছে? এটা কনস্ট্রাকশন হওয়ার পর থেকে। ওকে। সবশেষ কতদিন যাবত সেফ আছে বাসাটা? বাসাটা হবে 6-7 মাস যাবত সেফ আছে। এখন মানে পাশের বাসাটা হয়ে যাওয়াতে এখন ওদিকে রাত্রে লাইট জ্বলে রুমে, যেখানে ছাদটা আলো থাকে, সেখানে প্রবলেম গুলো হয় না। তো যখন কনস্ট্রাকশন চলতেছিল তখন আমার কাজিনরা ছাদে বসে কথা বলতো, মেয়েরা ছাদে না ঠিক 4 তলা, তখন কাজ চলতেছে 3 তলা ওরা বসে কথা বলতো। 3 তলা ফাঁকা ছিল। একটু পর পর ওদের উপর কি জানি পাথর ছুটতেছে, কাজিনদের উপর। তারপর তো ওরা একজনকে পাঠাইছে, যে দেখেছে ছাদে কেউ নেই। দেন ওরা যে গেছে সেবার এসে পড়ছে। আসার পর আবার ওদের গায়ে পাথর ছুটতেছে। সেই পাথরটা কোন দিক থেকে? ছাদ থেকে, মানে 4 তলা থেকে ছুঁড়ে মারছে? 4 তলা থেকে 3 তলা, তখন খোলা ছিল একেবারে। তো পরবর্তীতে ওরা শব্দ শুনতে পেলো যে আপনার পিলারের উপরে যে রড গুলো না, ওই রড গুলো কে জানি পিটাচ্ছে, অনেক শব্দ হইতেছে। এই জিনিসটা আমরাও শুনেছি। তো পিলার এরকম মানে জোরে জোরে পিলার কেউ শব্দ করে পিটাইতেছে। তো পাথর ছিল ছাদের উপরে, গেট থাকে মানে আটকানোর জন্য বাতাসে না সরে যায়, সে পাথরটা উঠায় আর নিচে ফেলতেছে। আচ্ছা, এরকম চলতো ছাদের উপরে। তো আগে কারেন্ট গেলে সবাই ছাদে উঠে কথা বলতো রাত্রে, এইগুলো হওয়ার পর থেকে দেন কেউ ছাদে উঠে না রাত্রে। সো ফাইনালি যেই সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনাদের বাড়িটা আপাতত সেফ আছে এবং সবাই স্বাধীনভাবে মুভমেন্ট করতে পারছে। জি। তো এই নিয়ে হচ্ছে দ্বিতীয় ঘটনা পেয়ে গেলাম। আজকে যে বাসায় আমরা আছি সেই বাসাতেও অলমোস্ট একটা বাড়িকে কেন্দ্র করে এই ঘটনা, এবং আপনার কাছে যেই ঘটনাটা পেলাম সেটাও একটা বাড়িকে কেন্দ্র করে এই ঘটনা। মানে রেহান, আমরা জানি না ঢাকা শহরের দেখা যায় প্রত্যেকটা বিল্ডিং এই যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো সব হন্টেড প্লেস হয়ে যাবে। খুবই অদ্ভুত লাগে, যদিও আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে এবং সেটা আমি ডরে শেয়ারও করেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক, আমরা আশা করি ঢাকা শহরের বাড়িগুলোতে এরকম ধরনের ঘটনা না ঘটুক। তাহলে আমরা যখন বাড়ি ফিরবো, বাড়িটাই যদি এরকম হয়ে যায়, সেফ জায়গাটাই যদি ভয়ের জায়গায় পরিণত হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকবে না। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এই জিনের বাড়িতে, আমরা বলতে পারি জিনের বাড়িতে এসে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। অলরাইট দেন, এখন সময় চলে আসছে শিশির ভাইয়ের গল্প শোনার। তবে শিশির ভাইয়ের গল্প শোনার আগে দোস্ত ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই, তাই না? রাইট। শিশির ভাই কি করছেন? ভাই আপাতত স্টাডি করি। কোথায়? জি, এটা হলো নিউরির গভর্নমেন্ট কলেজ। ওকে। তো থাকেন কোথায় আপনি বর্তমানে? জি, আমি বর্তমানে রাজশাহীতে আছি। আচ্ছা, ওকে। অনেক ধন্যবাদ শিশির ভাই সেই রাজশাহী থেকে আমাদের জার্নিতে যোগ দেওয়ার জন্য। তো আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি, বেশ কিছু ঘটনাই আপনার কাছে আছে। তো আমরা জানি না আজকে কতটুকু, আমাদের সময়েও যেহেতু একটা বিষয় আছে, কতটুকু শুনতে পারবো। তো আমরা কথা বেশি না বলে রেহান শুরু করে দিই। রাইট। এবং ঘটনার দিকে চলে যাই। চাবো যে আপনি আপনার যেই এক্সপিরিয়েন্স গুলো আছে তার মধ্যে বেস্ট গুলোই আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, রাইট। সো শিশির ভাই, চলেন আমরা সরাসরি রাজশাহীর ওই এলাকাটাতে চলে যাই যেখানে ঘটনাগুলো ঘটেছে, ইফ আই এম রাইট। ওকে, আমি ফার্স্টে শেয়ার করতে চাবো আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আচ্ছা। সো আমি, আমাদের যে বাসাটা, এটা অনেক আগের তৈরি। আমার দাদা যখন প্রথম বানেশ্বরে বাসা করে, তো এটা প্রায় কোথায়? রাজশাহীর কোথায়? এটা মারিয়া গ্রাম। আচ্ছা, বানেশ্বরের মারিয়া গ্রাম। 1977 সে বাসাটা করে। আচ্ছা। তো বাসাটা করার পর আমার কাজিনরা বাসা থেকে অনেক দূরে থাকতো, তো ওই বাসাটা পরিত্যক্ত অবস্থায় থাকতো। সো ফর দিস রিজন আমার বাসাটা একবারে নীরব থাকার কারণে, ওখানে লোকজন কম আসায় বাসাটা এমনিতে পড়ে থাকার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হইতো। যেরকম যদি আমরা হঠাৎ করে বাসায় উঠি, রাত্রে দেখতাম যে দোতলায় কেউ নাই, অথচ উপর থেকে অনেক শব্দ হইতেছে।
হঠাৎ করে উপরে শব্দ পাওয়া যায় মাঝে মধ্যে। তো আমার সাথে যেটা ঘটছিল, আমি রাতে পড়তেছি, তো পড়তে ওই বাসাতেই? হ্যাঁ, ওই বাসাতে। আমি এক জায়গায় পড়তাম, ট্রান্সফার করে আমাকে ওখানে নিয়ে আসা হয় আমার বাবুর ব্যাপার সংক্রান্ত কারণে। তো ওখানে যাওয়ার পর আমি যখন পড়তেছি, তো হঠাৎ করে মনে হইলো আমার কেউ ডাকতেছে। আপনার নাম ধরে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকতেছে। তো কিন্তু কণ্ঠটা ছিল খুবই স্মুথ, মানে আমাদের মতো যেরকম স্পষ্ট বলতেছে এইরকম না, অনেক ফিমেল ভয়েস নাকের মধ্যে। তো সে যখন ডাকতেছে আমি ভাবতেছি বাসায় তো কেউ নাই, আর আমার বাসার সাইডে আবার পুকুর আছে, তো পুকুরের ওই পাশ দিয়ে তো কেউ আসবে না, আর এলাকাটা ওই রকম না যে অনেক লোকজন আছে। তো আমি জানালা খুলে আশপাশে তাকায় দেখলাম যে কেউ নাই। আমি ভাবলাম হয়তো বা এটা কোনো আমার ভুল হইতে পারে। তো আমি লাইট ফ্যান অফ করে দিয়ে অন্য রুমে যাই ঘুমাইছি। তো রাত 2টার পর হঠাৎ করে আমার খাট কাঁপতেছে। হ্যাঁ, খাট প্রচুর কাঁপতেছে। একাই আপনি? হ্যাঁ, বাসায় আমি একা। আচ্ছা। আমার বাসাটা 2 চ্যাপ্টারে করা আছে, তো ওই বাসায় কেউ নেই, মানে এই পাশের বাসাটাতে আমি একা। আমি ভাবলাম ভূমিকম্প হইতেছে। আচ্ছা। তো বাসার বের হয়ে যায়, আমি ওই পাশে যে কলিং বেল বাজায়, কাকাকে ডাকতেছে যে কাকু তো ভূমিকম্প হইতেছে, তোমরা বের হও। তখন বলতেছে কই ভূমিকম্প? তো টোটালি আমি ভাবলাম ঘুমের মধ্যে আমার এটা হইতে পারে, তো আমি এসে আবার ঘুমাচ্ছি। মানে আবারও আপনি এটাকে লজিক দিয়ে সরিয়ে দিলেন যে না, হয়তো আমার কাছে ভুল হইতে পারে মনে হয়েছে। দ্যাটস ফ্যান্টাস্টিক। তারপর তো এবার ঘুমানোর পর অন্যরকম স্টোরি ঘটছে। জানলা টোটালি বাড়ি দেওয়া শুরু করছে, আশপাশে যত কিছু ছিল সব কাঁপা শুরু করছে, মানে রুমের ভিতরে যা কিছু ছিল সবই কাঁপা শুরু করছে। ওকে। এবং জানালায় বাড়ির শব্দ শুনতে পাচ্ছেন? বাড়ির শব্দ শুনতে পাচ্ছি। তো আমি মনে করলাম যে হয়তো বা কোনো এলাকাতে, যেহেতু নীরব এলাকা প্লাস নদী পুকুর আছে, তো হয় সবাই তো ঘুরতে আসতে পারে, ওরা হয়তো বা ফ্রেন্ড সার্কেল মিলে এরকম করতেছে। তো আমি কি করলাম, লাইট নিয়ে বের হলাম। লাইট নিয়ে বের হওয়ার পর আমার বাড়ির আশপাশে ঘোরার পর দেখতেছি কেউ নাই। তো লাইট অফ করে রুমে ঢোকার সময় পিছ থেকে আবার নাম দিয়ে ডাকলো, আবার আমার নাম দিয়ে ডাকলো। তো আমি পিছিয়ে ঘুরে দেখতেছি কেউ নাই। আমি আবার সামনের দিক যাব, এবার খুব ছেলের কণ্ঠে ডাকতেছে আমারে, এবং ক্লিয়ার ভয়েস। হ্যাঁ, ক্লিয়ার ভয়েস, তুই পিছে ঘোর। পিছে ঘুরছি, কেউ নাই। দিয়ে আমি ব্যাক করতে যাই, দেখছি সামনে একটা বিশাল আকৃতির লোক, বিশাল বড়, অনেক বড় লোক, এন্ড তার গায়ে টোটালি ব্ল্যাক কাপড় ছিল, এন্ড ব্ল্যাকের পাশাপাশি সাদা সাদা ফোটা ফোটা তার মুখের মধ্যে যা বোঝা যেত, কিন্তু তার চোখ থেকে উপরটুকু বোঝা যেতেছে না, জাস্ট নাক থেকে নিচে বোঝা যেতেছে। আর এই 2 পাশ দিয়ে, মানে গালের 2 পাশ দিয়ে 2টা সিংহের মতো কিছু আসছে। তো হঠাৎ করে সে হাসলো, তার হাসিটা মুখের সাথে নাই, তার গলার নিচ থেকে একটা ভয়েস আসতেছে। আমি ওটা দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমি আসলে বুঝলাম না, হাসিটা নিচে থেকে আসতেছে মানে কিরকম? আপনি হাসলে তো আমরা মুখ দিয়ে হাসি, সবসময় তো ভয়েসটা প্লাস হাসিটা আমি দেখলে বুঝতে পারি যে সে কেমনে হাসবে, বাট তার হাসিটা আসতেছিল গলার এখান দিয়ে। মুখ নিষ্ক্রিয় ছিল, কিন্তু সাউন্ড হচ্ছিল জাস্ট লাইক গলার এখান দিয়ে, ওখান দিয়ে আসতেছে। ওইখানে হালকা কম্পনের মতো, মানে কেমন যেন জায়গাটা ব্ল্যাক শেপ হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। আর উনার শরীর পুরোটা ফসা, বাট ব্ল্যাক ড্রেস পরা, আর উনার হাইট ছিল প্রায় 16 ফিটের আপ, অনেক বড়। ওখানে আম গাছ আছে, আম গাছের প্রায় সেম লিমিটে চলে গেছে সে। আমি এইভাবে মুখ চাইলে তাকাই দেখতেছি ওরে, বাট নিচের দিকে দেখা দেখতেছি সে শূন্যে ভাসতেছে, নিচে পা নাই, ফ্লাইং পজিশনে, সেন্সলেস হয়ে পড়ে যায়। প্রায় যখন আজান দিবে, তো দেন আমার বাসায় যারা কাজ করতো এরা ব্যাক করছে, আমারে বলতেছে শিশির আপনি এখানে কেন? বলতেছি যে আমি এখানে, মানে তখন আমার স্টোরি পুরোটা মনে পড়লো। তো আমি কাউকে না বলে বাসায় চলে যাই। পরে আব্বুকে ফোন দিয়েছিলাম যে আব্বু আমার সাথে এই ঘটলো। আব্বু বললো যে বাসাটা অনেকদিন ধরে পড়ে আসছে, তুই এক কাজ কর, হুজুর টুর নিয়ে আসে বাসাটা পড়াই দে। তো এরপর আমার সাথে আমার আব্বুরা সব ফ্যামিলি এখানে আসার পর প্রবলেম হয় নাই, বাট এর কিছুদিন পর আবার আমার সাথে অনেক প্রবলেম শুরু হয়েছে। যেরকম আমি যদি রাত্রে ঘুমাই, তো ঘুমের ঘরে কানের কাছে সেম ভয়েস থেকেও ডাকে। তো ঘুম থেকে উঠার পর আবার ঘুম, মানে অ্যাজ ইউজুয়াল এভাবে হইতে অভ্যাস হয়ে গেছে। তো মাঝখানে এই প্রবলেমটা আমার বোনের দিকে চলে গেছে। কিভাবে? আমার বোন বলতে আমার কাজিন, সে ওইখানে স্টাডি করতো। আচ্ছা। সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে অনেক রাত জেগে পড়ালেখা করতো। ওকে। সে বাইরে অ্যাডমিশনের জন্য স্টাডি করতে যায়। বাসাতে থাকতে মাঝে মধ্যে সে শব্দ শুনতো, বাট ওরকম কোনো প্রবলেম হয় নাই। বাট সে যে বাসায় ট্রান্সফার হয়েছিল, ওই বাসাতে একটা মেয়ে নাকি সুইসাইড করছিল প্রায় 1.5 বছর আগে। রাজশাহীতেই? হ্যাঁ, রাজশাহী সিটিতে। এটা ওইটা আপনার কাদিরগঞ্জ ধরে জায়গাটার নাম। তো ওইখানে সে যখন যায়, একলা তো থাকা সম্ভব না, সে তার ফ্রেন্ড সার্কেল 3 জন মিলে ওখানে বাসাটা নেয়। তো ওনারা এরা জানে নাই যে ওই বাসাতে সুইসাইড করেছিল সে। আচ্ছা। তো চাচা বললে যে ওইখানে যদি থাকতিস তো তুই সবকিছু নিয়ে চলে যা। তো এখন আপু ওখানে ফুলি ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হওয়ার পর কি হয় যে আপু যখন রাত্রে ঘুমায়, পায়ের শব্দ, এক পায়ের নুপুর যেরকম বাজে, আর সঙ্গে হাঁটার যে শব্দ, এটা সে শুনতে পাইতো, বাট তার রুমে কেউ নেই।
সে তার ফ্রেন্ড সার্কেল রুমে যায়, দেখে যে ফ্রেন্ড সার্কেল ঘুমায় আসছে, সে হয়তো ভাবে যে তারা হয়তো হাঁটতেছিল। এর মাঝখানে একদিন আপু একা বাসায় থাকে। আচ্ছা, কোনো এক কারণে ওনার ফ্রেন্ডরা নেই। হ্যাঁ, তো সে দেখতেছে তার রুম দিয়ে একটা মেয়ে হাইটা যাইতেছে। তো সে যখন হাঁটছে সে শব্দটা সে ফিল করছে। তো আপু বলতেছে এত রাতে কি চোর টোর আসছে নাকি, তো মেয়ে তো এভাবে চুরি করবে না। সে রুমে ব্যাক করছে, দেখতেছে যে একটা মেয়ে গলার দড়ি দিয়ে ফ্যানে ঝুলতেছে। একটা সুন্দর কিউট মেয়ে গলায় জড়ি দিয়ে ঝুলতেছে, তার জিবাটা বের হয়ে আছে, এটা সে দেখলো ওনার নিজের রুমেই। হ্যাঁ, ওনার নিজে যে রুমে সে উঠছিল। আচ্ছা, সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে সকাল হয়ে যায়, সে তাও জায়গা পায় না। অ্যাটলিস্ট যখন চাচু ওখানে ব্যাক করে প্রায় দুপুর 1:30টার দিকে সে দেখতেছে রুমের মধ্যে পড়ে আসছে। তারপর মাথায় পানি ঢালা অনেক কিছুর পর সে ঘটনাগুলো খুলে বলে। এরপর থেকে তারপর এটা আরো মানে বাড়তে থাকে। তো তার অ্যাবনর্মালিটা এরকম, এখন সুস্থ হয় বাট আবার সে প্রবলেমে পড়ে। তো যখন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, তো সে আমাদের সাথে কিছু শেয়ার করে নাই। তো হুজুরকে সে যেটা বলে যে ওই ঘটনার পর থেকে সে রাতে ঘুমাইতে পারে না। ঘুমের ঘরে সে যখন চোখ খুলে তখন দেখে যে একটা মহিলা চোখ জ্বলতেছে, তো গলার নিচে কিছু নাই, গলার উপরে জাস্ট ফেসটুকু দেখা যায়। সে তাকে দেখে বলে যে তোরে আমি খামু, তোরে আমি ছাড়বো না, এরকম ধরনের কথা বলে। আর সে যখনই ডার্কনেস এর মধ্যে যায় সে একটা উম্মাদের মধ্যে হয়ে যায়। মাঝখানে সে এরকম হয়ে যায় সে নিজের নামটাও লিখতে পারতো না। এখন পর্যন্ত সে অ্যাবনর্মাল। তো আপনি রাজশাহী নাটোর নামের একটা জায়গা আছে, তো ওই জায়গাতে অনেক ভালো কবিরাজ পাওয়া যায়। তো ওনার কাছে চিকিৎসা নেওয়া হয়, তো প্রায় 1 সপ্তাহ ভালো থাকে, দিয়ে আগের মতো আবার হয়ে যায়। তো এখনো সে এই অবস্থায়, এখনো সে রানিং অবস্থায় ঘুরতেছে। তো ঘটনাটি এরকম ঘটছিল যে ওই যে সুইসাইড করছিল যে মহিলাটা, ওইটার থেকে তার উপর ভর করে শুরু করছে। সে যখন বাসায় আসে তখন আমাদের বাসায় যেগুলো আসছে এগুলা ওকে ট্রাবল করে। আর এখন তাকে দেখলে অনেকে মনে করবে যে সে অনেক ধর্মিক এক ব্যক্তি, কারণ ওর গলায় 4-5টা তাবিজ হয়ে গেছে, তার চিকিৎসাতে সে ভালো হইতেছে না। এই হলো আমার ঘটনা। আপনার কাজিনের ঘটনা যেটা শুনলাম সেখানে কিছু সাইকিয়াট্রিক ফ্লেভার কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, ওনার যে ডার্কনেস এর প্রতি একটা ফোবিয়া ক্রিয়েট হয়েছে, যে অন্ধকার জায়গায় গেলেই সে খুব বেশি ভয় পাচ্ছে। তারপরে তার যে চিন্তাটা অ্যাবাউট দ্যাট ওয়েমেন, তাই না, যার শুধু মাথা দেখতে পাচ্ছে, সে চোখ জল করছে, এই প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আসলে মানে মানসিক সমস্যা থেকেও সম্ভব। আসলে কোনো কিছু ভয় যখন পেলে ভয়টা একদম মানে ব্রেনের মধ্যে গেঁথে যায়, যেটা ওনার ক্ষেত্রে সেটাই হয়েছে, যে ওই ভয়টা একদম গেঁথে গেছে এবং ভয়টা থেকে কোনোভাবেই বের হইতে পারতেছে না। সো মানে আলটিমেটলি মানে যেভাবেই হোক, সাইকিয়াট্রিক ভাবে হোক, হরর ভাবেই হোক, আলটিমেটলি শি ইজ ইন পেইন। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় ইউ শুড গো ফর আ সাইকিয়াট্রিস্ট, যদি তাতে কোন রকম কোন বেস থেকে। আমার মনে হয় ওই মেয়ের আত্মহত্যার ব্যাপারটা তাকে খুব বেশি এফেক্ট করেছে তার ব্রেনে, এটা সে চাইলেও তার সাবকনশিয়াস মাইন্ড তাকে ভুলতে দিচ্ছে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। শিশির ভাই, আমরা আপনার পরের এক্সপিরিয়েন্সে চলে যাই। পরের স্টোরিটা আমার চাচাকে নিয়ে, ছোট চাচা। তো সে পলিটিক্স করার কারণে রাত জেগে সে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো একদিন ঘটছে কি, সে ভর দুপুর বেলায় বাইক নিয়ে আসছে। তো এলাকায় অনেক দোকান থাকে, তো ওইখানে স্প্রাইট বিক্রি করা হয়, কাচের বোতল স্প্রাইট। তো সে ওখানে আসে প্রায় 150টার মতো স্প্রাইটের বোতল শেষ করে একা। 150 পিচ বোতল সে একলা নিজে খায়, ড্রিঙ্কস করছে। তো অ্যাকচুয়ালি এটা কোনো পক্ষের মানুষের পক্ষে সম্ভব না। তো এটা দেখার পর যে আমাদের এলাকা দোকান ছিল, সে আমাদের বাসায় লোক পাঠায় যে এই অবস্থা, সেই কাজ করতেছে, না দিলে সে দোকান পাট ভাঙা শুরু করতেছে। তো আমার দাদা সহ আমার অন্য চাচারা যায়। তো ওইখানে যাওয়ার পর ওকে কেউ ধরে রাখতে পারতেছে না, তার একটাই কথা, আমার আরো। আচ্ছা, তো ওখানে কোন রকম ভাবে নিয়ে আসা হয়। বাসায় আসার পর সে যেরকম একটা মানুষ নর্মালি বিছানায় শয়, সে মেঝেতে ছাড়া শোবে না। তাকে কোনো কিছু দিলে ডাবল দেওয়া লাগবে। একটা মানুষ ভাত খায় হাইস্ট 2 প্লেট, বাট তার 7-8 প্লেটেও মানে পেট ভরে না, এরকম অবস্থা। তো তাকে ঠিক করার জন্য মৌলবী আনা হয়। তো ওনারে মৌলবী আসার পর যেটা বলে, ওরা বোবা জিনে ধরছে। তো ওনারা যখন ট্রিটমেন্ট করতে যায়, কোন সুরা পরে যখন ওরা ফু দেয়, সে উঠে বলে তুই আমার কিছু করতে পারবি না। তো তখন ওই হুজুরটা বলে যে ভাই আমার পক্ষে সম্ভব না, আরেকজনের নিয়ে আসেন। তো আরেকটা হুজুর আসার পর বলে যে ওখানে বোবা না, আরো 2টা জিন আছে, একটা মেয়ে আর একটা ছেলে। আচ্ছা, এরকম করার পর হঠাৎ করে রাত্রে সবাই ঘুমাবে, দরজা নক করে রাখছে, কারণ যাতে সে বাইরে না বের হতে পারে। প্রায় রাত 2টা-2:30 বাজে হঠাৎ করে একটা বিশাল শব্দ হলো। তো সবাই রুম মানে বাসার থেকে রুম থেকে ঘুরে যায়, চাচার রুমে গেছে, যাই দেখতেছে যে জানলা ভেঙে চাচা পুকুরের মধ্যে লাফ মেরে ওখানে সুন্দর করে বসে আছে। পুকুরের মধ্যে বসে আছে বলতে ঘাট আছে না? আচ্ছা, ঘাটের মধ্যে ঘাটে বসে আছে, গলা অব্দি পানি, এখানে এসে বসে আছে আর কি সব বলতেছে। আচ্ছা, জানালা ভেঙে নেমে গেছে? জানালা ভেঙে। জানলাটা আপনার ওই যে গ্রামের জানলা যেরকম হয়, কাঠের সিম্পল, এই জানলাগুলো। আচ্ছা। তো দাদা বলতেছে যে
বাবা তুই উপরে উঠে যখন বলছে তুই কে, তুই আমার বাপ না, তুই আমার ডাকতেছিস কেন? আচ্ছা অন্য চাচা নামছে, চাচা নামার সঙ্গে সঙ্গে তার পানিতে চুবানো শুরু করতেছে, আর এত শক্তি যে চাচা শেষের ভর রাখতে পারে না, কোন রকম নিজে বাঁচায় উঠে আসছে। তখন আমার ফুপু বলতেছে যে সবাই গেল আমি একবার যাই ভাই, সবাই উঠে চলে আসছে, হঠাৎ করে ফুপু নামছে। আচ্ছা ফুপুর নামে যাওয়ার পর ওর গায়ে হাত দিছে, বলতেছে তুই নামছিস, তুই বলে কিছু বললাম না, এই বলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল চাচা। চাচাকে তুলে এসে রাখা হলো, পরে ওই হুজুর আসার পরে অনেক তাবিজ করছে। এর মধ্যে চাচার অ্যাবনর্মালিটি বলতে কি সে কথা বলতো না, চুপচাপ থাকতো। তো পরে সপ্তাহ আসার পর সে বলে যে তারে বোতলে পুড়বে, চিন্তারে বোতলে জিন পুড়বেটা কেমন হয়, দাদা বলতে তুমি এক কাজ করো বাসাটা বন্ধ করে দিয়ে যাও। আচ্ছা তো বললো যে না ও যদি বাইরে যায় তাহলে ওরে আবার ইফেক্ট করবে, তখন বলতে তুমি তার তাবিজ দাও, ওরকম কিছু করে দাও, কারণ এটা কেমন হয় একটা জিনিসকে বন্দি রাখবা। তো বাসাটা বন্দি করে চাচাকে তাবিজ দিয়ে দেয়। এরপর প্রবলেম হয় নাই। তো এরপর আবার আমাদের বাসাটা ডেভেলপ করার জন্য আবার মানে আরেকতলা করবে। আচ্ছা তো এই সময় চারপাশে খোঁড়া হয়, এর যে বাসা বন্ধ করলে যে তাবিজটা পোতা হয় এইটা একটা আবার উঠে যায়। উঠে যায় কি এমনিতেই? ওইটা নষ্ট হয়ে যায়, এমনি এমনি নষ্ট হয়ে যায়। ওটা যে ইফেক্ট মানে একটা জায়গায় নির্দিষ্ট কেন্দ্র করে ওটা সুরা পরে করে, ওখানে কোনো কিছু নতুন করা হয় তাহলে ওইটার ইফেক্টটা চলে যায়। আচ্ছা তো দেন চাচা আবার তার উপর ভর করে, হঠাৎ করে তাবিজ তার বুকে নাই, মানে সবাই বলতে তাবিজ ছুটে গেছে। সে আমাদের যে বারান্দা আসতে মানে বাড়িটার মাঝখানে বারান্দার ওইখানে অনেক জায়গা, তো ওইখানে চাচা দেখতেছে গোড় পাড়তেছে নিজে নিজে। গোড় পাড়া বলতে কি যে সে নিজের শুয়ে থেকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ইঙ্গিত করতেছে। তো সবাই বলতেছে এরকম করতেছে কেন, পাগল হয়ে গেল নাকি? তো সবাই এসে ধরতেছে, কারো ধরতেছে না। দেন আমার আব্বু এখানে আসে যে কি হয়েছে ছোট ভাই, আব্বুর পা ধরছে চেপে, ছাড়তেছে না, ফেলাই দিচ্ছে, কোনোভাবে সম্ভব নয়। একটা মানুষের পক্ষে এরকম শক্তি কখনোই সম্ভব না। ওইভাবে থাকার পরে আবার ওখানে আবার হুজুরকে নিয়ে আসা হয়, তারপর সে চিন্তাকে আবার বন্দি করে, এবার বন্দি করে তারপর থেকে চাচার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আর এই চাচার সাথে এই ঘটনার আগে একটা ঘটনা ঘটছিল, এটা শর্ট স্টোরি। কিরকম? আমাদের গ্রামের মধ্যে বাসা, তো আমাদের বাসার ওই পাশে একটা জায়গা আছে, বলা হয় যেটা জিনদের রাস্তা। আচ্ছা তো ওইখানে যদি কেউ থুতু ফেলে বা ময়লা ফেলে ওর উপর অনেক ইফেক্ট ফলে, হয় বুক দাবা হয় বা কোনো কিছু সে ফিল করে যে রাতে তার উপর কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা তো চাচা রাতে ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, আমের সময় আম বাগানো হয়েছে। তো দেন সে অনেকগুলো কুকুরের শব্দ শুনতে পাইতেছে। আচ্ছা পিছিয়ে ঘুরে দেখতেছে প্রায় 15-20টার মতো কুকুর চিল্লাইতেছে। সে কুকুরগুলা খেদাই দিয়ে সামনে ফিরে দেখতেছে যে একটা সুন্দর আকৃতির একটা লোক, মাথায় চুল নাই, ফর্সা লোক, গায়ে সাদা কাপড়, তার দিকে সুন্দর করে তাকায় আসছে, যে হাসি দিয়ে উদা হয়ে গেল। সে বাসায় এসে বললো, পরে চূড়া টোড়া পরে তার দাদু পানি পড়া খাওয়াই দিল, আর কোনো প্রবলেম হয়নি। মনে হচ্ছে আপনার যে দুটো স্টোরি আমরা শুনলাম, একটা ওনার কাজিনের ব্যাপারে, একটা ওনার চাচার ব্যাপারে, দুজনের ক্ষেত্রে ওই জিনিসটা ঠিক যে ওনারা কিন্তু একটা মিডিয়ামের মতন, ওনাদের ওই ব্যাপারটা আছে, ওনাদেরকে সিলেক্ট করা হচ্ছে বারবার, ওনারাই দেখতে পাচ্ছে, এরকম কিছু ব্যাপার থাকে। যাই হোক, শুনলাম আমরা আপনার এই ঘটনাটাও। এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স আপনার নিজের? হ্যাঁ, নিজের একটা আছে। কিরকম? আমার একটা ফ্রেন্ড আছে, তো ও বলে যে তার বাসার টোটালি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এ ভরা। আচ্ছা, তো বাসাটা কোথায়? এটা বাসা হলো আপনার কানসগাড়ি একটা জায়গা আছে, ওই জায়গার দিকে, রাজশাহী। হ্যাঁ, রাজশাহী ওই রোডে। ওই ফ্রেন্ডের বাসায় আমরা ঠিক করলাম যে তোর এত আমাদের সবার ইচ্ছা ছিল ফ্রেন্ড সার্কেলে যে জিনপুরি দেখবো, সবার ইচ্ছা থাকে। তো আমরা 3টা ফ্রেন্ড মিলে ওই জায়গাটা সিলেক্ট করলাম যে আজকে তোদের বাসায় থাকবো। আচ্ছা। তো যে রুমে ঘটনাগুলো ঘটে, তো ওইখানে একটা জানলার পাশে জায়গা আছে যেটা রাস্তা বলা হয়। তো ওইখানে কেউ ওই যে আগের মতো যে ময়লা থুতু কিছু ফেললে ওর বুক দাবা দেয় বা কোনো প্রবলেম হয় রাতে। আচ্ছা। তো রাত যখন 2টা হয় তখন সবার প্ল্যান অনুযায়ী যে তোরা যে কোনো একজন থুতু ফেল। তো কেউ সাহস করে থুতু ফেলতেছে না। ওকে। তো একজন বলতেছে কি হবে বলে সে থুতু ফেলে এসে বিছানায় বসছে। এই বসার পর আমরা সবাই টাচ খেলতেছি, হঠাৎ করে দেখতেছি সে একইভাবে প্রায় আধা ঘন্টার মতো বসে আছে, কোনো কথা নাই, কোনোই কথা নাই। তো তার গায়ে হাত টাচ করতেছি, অনেক কিছু বলতেছি। একটা মানুষ অ্যাক্টিং করলে বোঝা যায় যে সে অ্যাক্টিং করতেছে, বাট অ্যাক্টিং এর কোনো সেন্স নেই তার মধ্যে। বাট সে একইভাবে তাকাইছে, পলক পড়ে না, একইভাবে বসে আছে, মানে একেবারে পাথরের মতন হয়ে গেছে টোটালি। বাট তার ধাক্কা দিলে সে পড়ে যায়, একবার ধাক্কা দিলে পড়ে গেছে। তো সবাই মিলে তারে কোন রকম ইয়া করে পানি টানি দেওয়ার পরে সে বলতেছে যে তুই এক কাজ কর, আমার অন্য রুমে নিয়ে যা। অন্য রুমে নিয়ে আসার পর সে কাঁদতে লাগছে, দোস্ত তুই আমার কি করলি। টোটালি সে কান্না করতে করতে হঠাৎ করে এমন ভাবে কথা বলতেছে তার কথা বোঝা যাইতেছে না। তখন সে বলল যে যখন আমি থুতু ফেললাম ওই পাশ দিয়ে সুন্দর করে একটা লোক মাথার গলা বাড়াই দিয়ে তার দিকে তাকায় আসছে, মানে ভয়। একইভাবে প্রায় আধা ঘন্টার মতো বসে আছে, কোনো কথা নেই, মানে একেবারে পাথরের মতন হয়ে গেছে টোটালি। একবার ধাক্কা দিলে পড়ে গেছে। তো সবাই মিলে তারে কোন রকম ইয়া করে পানি টানি দেওয়ার পরে সে কাঁদতে লাগছে, দোস্ত তুই আমার কি করলি। টোটালি সে কান্না করতে করতে হঠাৎ করে এমন ভাবে কথা বলতেছে তার কথা বোঝা যাইতেছে না। তখন সে বলল যে যখন আমি থুতু ফেললাম
ওই পাশ দিয়ে সুন্দর করে একটা লোক গলা বাড়াই দিয়ে তার দিকে তাকায় আসছে, আর সে ওই জিনিসটার দিকে ফোকাস করেছিল। ওই কারণে সে ততক্ষণ কথা বলে নাই, করে নাই। যখন তাকে অন্য রুমে নিয়ে আসলাম, সে ওইটা দেখে নেই, তখন সে ঘটনাগুলো বললো। ওই রাত্রে থেকে তাকিয়েছিল তার দিকে, ওই যে জানলার যে পাশে থুতু ফেলে, মানে ওটা হলো ওর বাসাটা টোটালি কমপ্লিট হয় নাই, ঠিক আছে? তো ওই জানলাটা কমপ্লিট না, ওই বাড়িটাও কমপ্লিট না, তো ওইটা ফাঁকা আছে, অনেক জায়গা ফাঁকা আছে। ইচ্ছা করলে আমরা এই পাশ থেকে মানে ঢুকে ও পাশে পার হইতে পারবো। সে যখন থুতু ফেলে, নিচ থেকে একটা চিকন লোক যেরকম খিটখিটা হয় এরকম একটা লোক, সে যখন মানে খুব সুন্দর লোক, বাট যখন হাসে তখন যার চেহারাটা বিকৃতি হয়ে যায়। সেটা জানালা দিয়ে মানে মাথা বের করে, মাথা বলতে তার নিচের অংশ নেই, মানে গলাটা মানে টানলে রাবারের মতো যেরকম চলে আসে না, সেরকম চলে আসছে। আর তার বডিটা ছোট, পিচ্ছি, বডিটা নিচে আসছে। তো সেটা দেখে তার এই অবস্থা। তো তখন রাতে ওকে আমরা ব্যাক করে আমরা ওই বাসায় থাকি, কারণ ওই ফ্রেন্ডের বাসায় তার আব্বু আম্মু নাই, ওরে নিয়ে আসছি। ফায়ার ল্যাম্পের মতো জ্বালাই দিয়ে আমরা পাশে বসে থেকে পার্টি করতেছি। তো সবাই বললো যে দেখ কিছু হয় না, তো ঘটনাটা ঘটলো। তো আমরা কি করলাম যে চল আমরা এক্সপেরিয়েন্সটা করি, কেমন হয়, ওই তো ফানও করতে পারে। তো আমরা সব ফ্রেন্ড মিলে ওখানে যাই পেশাব করলাম, দেখি কি হয়। করার পর রাত্রে ধরেন যখন ঘুমাইতে যাবো, এক একজন সূরা পড়তেছে, এক একজন কাছে ম্যাচ রাখতেছে, এক একজন মানে অনেক কিছু করে শুইতেছে, ভয় প্রোটেকশনের জন্য করতেছে। তো দেন আমি বলতেছি তোরা এত কিছু করতেছিস, সে টোটালি ফান করছে, কারণ আমি ওই সময় ছিলাম না, ঘটনাটা ওই তখন ওরা ছিল, আমি পরে আসছি। তো দেন আমি ওইখানে যাই, কিছু করি না, যা শুয়ে আসছি। অনেক রাত হয়ে গেছে, ধরেন মানে আড়াইটার পর ভোরের অনেকক্ষণ আগে। তো দেন মনে হইতেছে যে একটা মহিলা আমার বুকের উপর সুন্দর করে হাত বুলাইতেছে, ঘুম পাড়ানোর মতো করে, ঘুম পাড়ানোর মধ্যে হাত বিলাইতেছে। মানে তখন আপনার চোখ বন্ধ, আপনি প্রায় ঘুমাচ্ছেন? হ্যাঁ, প্রায় ঘুমাচ্ছি। চোখ খুলতে পারতেছি না, হাত লড়াইতে পারতেছি, মানে টোটালি অবশ হয়ে গেছে পুরো বডি। তো আমি ভাবতেছি যে আমার একটু হাত হাঁটালে একটা ফ্রেন্ডকে আমি টাচ করতে পারবো, বাট এতটুকু যে আমি হাঁটাবো এরকম কোনো সুযোগ নাই। অনেকক্ষণ পর দেখতেছি সে আমার কোনো ক্ষতি করতেছে না, বাট সে সুন্দর করে আমার মানে হাত দিয়ে হাত বুলাইতেছে। আমি ঝাঁকি দিয়ে উঠলাম, ঝাঁকি দিয়ে ওঠার পর দেখতেছি যে কিছু নাই, বাট একটা ব্ল্যাক শেপ রুম থেকে বাইরে চলে গেল। এই হলো আমার স্টোরি। অলরাইট শিশির ভাই, আপনার এক এক করে বেশ কয়েকটা অভিজ্ঞতার কথাই আমরা আপনার কাছ থেকে জানলাম, এবং ওনার অভিজ্ঞতার মধ্যে অনেকগুলো ছোট 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 বেশ কিছু অভিজ্ঞতা আছে, যেই কারণে মানে এটা একটা টোটাল আসলে এনভায়রনমেন্টের ব্যাপার, মানে স্পেসিফিক ঘটনার চেয়ে ছোট ছোট অনেকগুলো ঘটনা বেশি। এবং আমি একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যখন আমি ওনার কথা শুনছিলাম, যদিও এটার সাথে এটার কোনো রিলেটেড ঘটনা না, আবার ঘটনাটা ইন্ডিয়াতে একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছিলাম। ঘটনাটা ছিল মানে ট্রেনের মধ্যে, যদিও আমার এটা আমি এখনো বিশ্বাস করি না, আমি জানি না এটা কি। ইন্ডিয়াতে লোকাল ট্রেনে যারা উঠেছে, আমার মনে হয় আমরা ঢাকা শহরে যারা 6 নাম্বার কিংবা 9 নাম্বার 7 নাম্বার বাসে উঠি, ওই এক্সপিরিয়েন্স এগুলার তুলনায় কিছুই না। এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে ক্রাউডেড থাকে, এক একটা স্টেশনে মনে কর যে 30 সেকেন্ডসের জন্য ট্রেন থামবে, এর মধ্যেই ওঠানামা করতে হবে। আমার দেখা সবচেয়ে বেশি রাশ, আর এত ভিড় মানে চিন্তা করতে পারবে না কেউ যদি না ওঠে ওখানে। তো আমি আমার একজন পরিচিত মানুষ, তাকে নিয়ে আমি একটু গ্রামের দিকে যাচ্ছিলাম, সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমি 7টার দিকে উঠেছিলাম। আমি উঠেছিলাম এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, আসলে এত ভিড় কিভাবে কি হয়। তো যেতে যেতে স্টেশনটা অনেক ফাঁকা হতে থাকে। যখন আমরা পৌঁছাই লাস্ট স্টেশনের নামটা আমি ভুলে গেছি, এটা 10:30 না 11:15 দিকে যখন একটা স্টেশনে যাই, অনেকটাই ফাঁকা হয়ে যায়। আমরা যেই কামরাটায় ছিলাম ওটা হচ্ছে মাত্র আমরা 2-3 জনের মতো ছিলাম। তো তখন আমি একটু রিল্যাক্স হলাম আর কি, যে এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। এরপরে আমাদের আরো আধা ঘন্টা যেতে হবে, লাস্ট স্টেশন যেতে যেতে রাত 12টা বাজবে। তো যখন একটা স্টেশনে আসলো 11:30 দিকে, তখন আমার সাথে যে ছিল উনি আমাকে বললো চলেন এখান থেকে নেমে আমরা সামনের কামরাটাতে যাই উঠি। তাহলে আমি প্রশ্ন করলাম, সামনের কামরাটাতে আবার মানুষজন অনেক বেশি, তো আমি এত ভিড়ের মধ্যে আসলাম, এখন রিল্যাক্স হয়েছে আরামে যাব, তো এখন কেন সামনের কামরাতে যাব? তো ওই পাশে যে আরেকটা লোক ছিল উনিও দেখি যে নেমে চলে গেছে। তারপরে উনি আমাকে বললো চলেন পরে বলবো। গেলাম আমরা, তো ভিড়টির ছেলে 12টা 12:30 নাগাদ আমি ওই গ্রামে পৌঁছেছি। তো যাওয়ার পরে রাতের বেলা ওর কাছ থেকে আমি ঘটনাটা শুনলাম, যেটা যে ইন্ডিয়াতে ট্রেনগুলা চলে মূলত ইলেকট্রিক ট্রেন, উপরে তারের খুঁটি দেয়া থাকে এবং খুব ঘন ঘন তারের ল্যাম্প থাকে, এবং এটা ট্রেনের যে লাইন থাকে লাইনের খুব কাছাকাছি। তো তুই যদি খুব বেশি মাথা বের করে যদি আসতে চাস,
তাহলে এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আচ্ছা, বেশি। আচ্ছা। তো এইখানে হচ্ছে নাকি এই ট্রেনটাতে এই কামরাটাতেই প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 2টা এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা। রাতের বেলা থাকে না কিছু মানুষ একটু বেশি এক্সাইটেড হয় বা বাতাস গরমে মানে মাথা বের করে দিয়ে অনেক দূর বিয়ে করে দিছে, হঠাৎ করে ট্রেনের এই ল্যাম্পের বাড়িতে একদম মানে স্পট ডেট হয়ে গেছে। 2টা ঘটনা এখানে ঘটেছে। তো এর পরের থেকেই নাকি স্পেসিফিক এই যে কামরাটাতে যেটাতে উঠেছিলাম এই কামরাটাতেই রাতের বেলা যখন আস্তে আস্তে একদম ফাঁকা হতে থাকে, অনেকে এই কয়েকটা কম্পার্টমেন্টের মধ্যে কিছু মানুষ দেখতে পায়, অদ্ভুত প্রকৃতির মানুষ, কোত্থেকে আসছে কোনো টের পায় না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই কামরাগুলোতে কিছু মানুষকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। লাস্টের স্টেশনে পৌঁছেছে দেখা গেছে যে ওখানে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। কি অবস্থা! তো এমনিতে হতে পারে বা কোনো ছিনতাইকারীরাও করতে পারে। তো ওদেরকে যখন স্টেশন মাস্টার নিয়ে অনেক ট্রিটমেন্ট করে ঠিকঠাক করো, তখন ওদের কাছ থেকে কিছু ঘটনা পাওয়া গেছে যে ওরা মানে অদ্ভুত ধরনের কিছু মানুষ এখানে দেখেছে যে বসে আছে, কথা বলছে। তো ওটা দেখে তা ট্রেন থেকে তো নামারও উপায় নাই। এবং ওই কম্পার্টমেন্ট গুলো এমন যে তুই একটা থেকে আরেকটাতে যেতে পারবি না। লোকাল ট্রেন গুলো আর কি, যদি যেগুলো অনেক দূরপাল্লার ট্রেন ওগুলাতে আবার যাওয়া যায়, কিন্তু লোকাল ট্রেন গুলাতে একদম কম্পার্টমেন্ট গুলো একদম সেপারেট। ওখানে তারা বলল যে এই কিছু কিছু জিনিস তারা অদ্ভুত মানুষ দেখেছে যে দরজার মধ্যে বসে আছে, হঠাৎ করে কোত্থেকে আবার দরজার মধ্যে নাই। তো এরকম দেখে মানে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সো আমি যেটা বুঝলাম যে তোর স্টোরিটা শুনে যে মানে এতই বেশি ঘটে ব্যাপারটা যে মানুষ বুঝে ওই কেবিন থেকে নেমে যাচ্ছে, এবং অনেকেই সেটা তুই নতুন ওইখানে ছিল বলে তোকে বলা হয়েছে, আরেকটা লোককে তো বলতে হয়নি, সে নিজে নিজেই নেমে গেছে। তারপরে এটা যথেষ্ট ভাবে ঘটে এবং অনেকেই দেখেছে। রাইট, না হলে কেউ ওই জায়গায় কেউ মানে এত কষ্ট করে যাচ্ছে, একটু আরামের জায়গা পেয়েছে, এটা ছেড়ে ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। এক্স্যাক্টলি। তো জাস্ট মানে ওনার ঘটনা শুনতে শুনতে হঠাৎ করে মাথায় আসলো আর কি ঘটনা। ভাইয়া এই ঘটনার লাস্টের টুকু বাকি আছে, যেটা লাস্টে বললাম। আচ্ছা প্লিজ আমরা তাহলে একটু শুনি ওটা। মেন এই টপিকের জন্য আমি গল্পটা বলছিলাম, বাট ওইটা বলা হয়নি। তো এই ঘটনার পর সকালে যখন আমরা জার্নিতে ব্যাক করবো, এটা তো ঘটছে আমার সাথে। জার্নিতে যখন আমি ব্যাক করতেছি তখন আমরা যে কয়জন ওই ওখানে পেশাব করছিল ওই কয়জন এন্ড আমি একটা গাড়িতে, ওটা নসিমুন একটা গাড়ি আসছে, ওটা পাওয়া যায় ওই আমাদের এলাকাতে। তো ওইটাতে ছাউনি আসছে উপরে, তো আমরা ওই গাড়িতে করে ব্যাক করতেছি। আচ্ছা, ওইখানে একটা 100 প্লেস আছে ওই রাস্তাতে, ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এই সময়টাতে আপনার যেই বন্ধুটা যে আধা ঘন্টার মতন পুরোপুরি থ হয়েছিল, হাউ ইজ হি? সে কি এখন ওকে? সে টোটালি স্বাভাবিক বলতে, তাকে তো ওই সময় অনেক মানে পানি পড়া ইত্যাদি খাওয়ানো হয়েছিল, সে তার বাসায় আসছে, তখন আমরা তার খবর জানি না। পরবর্তীতে জানা গেছে সে ভালো, বাট ওই যে রাস্তাতে যাইতেছি যে 100 প্লেসে অ্যাক্সিডেন্ট হয়, ওই সময় যখন ক্রস করতেছি, দেন আমাদের সাথে ঘটছে কি, আমাদের গাড়ির সামনে ফাঁকা, পিছে ফাঁকা, রোড টোটালি ফাঁকা, আমাদের গাড়িটাই আসছে, গাড়িটা শূন্যে ভাসে উঠছে। শূন্যে ভাসা উঠা ওটা টোটালি ব্যাকা করে ফেলা দিচ্ছে। দেন ওখানে যারা যারা ছিল সবারই আহত হয়েছে। আমার যে এখানে এখনো কাটা ডাক আসছে, যেটা হলো এই অ্যাক্সিডেন্টের কারণে। এন্ড ওখানে একটা বিষয় আছে, গাড়িটা চলমান ছিল, চলতে চলতে গাড়িটা হাওয়ায় উঠছে, এন্ড গাড়ি ওখানে স্টেট আছে, দিয়ে ওখানে সেটা ব্যাকা হয়ে পড়ে যায়। এই হলো কাহিনী। রাস্তাটাও একদম মানে স্মুথ ছিল, বিশ্ব রোড। ওকে, মানে ওনাদের মূল কনসার্নের বিষয়টা হচ্ছে ওখানে মানে অ্যাক্সিডেন্ট করার মতো কোনো ধরনের রিজন ছিল না। তো তারপরে হঠাৎ করে এটা ঘটে গেছে। তো যাই হোক, আসলে এইখানে কি লজিক আমরা খুঁজবো জানি না যে এটা আসলে কোনো দুর্ঘটনা কিনা। রাইট, তবে এতটুকু বলবো যে আপনারা ফ্রেন্ডরা মিলে যে অ্যাটেম্পটা নিয়েছেন, এই ধরনের অ্যাটেম্প না নেওয়াই ভালো। কারণ কি, একটা জায়গাকে অসম্মান করার প্রয়োজনটা কি? শুধু আসলে কিছু বিশ্বাস আছে যে ওগুলা আপনি চাইলে মানতে পারেন, না মানতে পারেন, কিন্তু ওটাতে হ্যাম্পার না করাটাই মনে হয় বেটার। আপনার বিশ্বাসটা মানা না মানা সেটা সম্পূর্ণ নিজের মধ্যে রেখে দেয় সবচেয়ে ভালো। যাই হোক, আপনার এক্সপিরিয়েন্স গুলো শুনে খুব ভালো লেগেছে, এবং একটা ক্ষেত্রে একটু ফানি ভাবে হলেও আমার মনে হয়েছে যে বাংলাদেশের সব রাস্তায় যদি জিনের রাস্তা হতে ভালো হতো, তাহলে অনেক পরিষ্কার হতো আমাদের দেশটা। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি, তাহলে আমরা আরেকজনের এক্সপিরিয়েন্সে চলে যাই, কি বলিস? ওকে, অলরাইট, থ্যাংক ইউ শিশির ভাই। ওয়েল, ডরে অনেক অতিথি আসে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য, আর ঠিক যেভাবে সুমন একদিন বলেছিলি সেভাবেই আমিও বলি যে ডরে যেই অতিথি আসে সে আমাদের ডট টিমের একজন মেম্বার হয়ে যায়, যে কারণে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট কখনো নষ্ট হয় না। হয়তোবা অনেকদিন পরে হলেও তার সাথে আমরা কন্ট্যাক্ট করে তাকে আবারও নিয়ে আসি, যদি তার সাথে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স ঘটে যেটা কিনা অনাকাঙ্ক্ষিত বা যেটা আমরা চাই না ঘটুক। সে একবার আসার পরে দ্বিতীয়বারও এসে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারে। এবং আরেকটা কথা
কথা বলে রাখা খুব দরকার, আমার ফ্যান পেজে, ডরের ফ্যান পেজে, এবিসির ফ্যান পেজে প্রচুর পরিমাণে কমেন্ট, SMS এ আপনারা ডর সম্পর্কে অনেক কিছুই জানতে চান। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা স্টোরি পাঠাবেন, ছোট করে নিজেদের গল্পটা পাঠাবেন, সাথে নিজেদের ফোন নাম্বারটা পাঠাবেন, ঠিকানা পাঠাবেন, এগুলো আমি, সুমন, আমরা মিলে মেনটেন করি। কিবরিয়া ভাই নিজেও এটার সাথে ইনভলভ। সো আপনাদেরকে যদি কল করতে দেরি হয় বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে যদি দেরি হয়, সেক্ষেত্রে কখনোই এটা মনে করে বসে থাকবেন না যে আপনাদের SMS-টা বা আপনাদের কমেন্টটাকে ইগনোর করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা যেটা বুঝতে চান না সেটা হচ্ছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ স্টোরিজ আমাদের কাছে পাঠানো হয়। সো আপনারা অধৈর্য হবেন না, অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, ঠিক যেভাবে সিয়াম ভাইয়ের সাথে আবারও কন্ট্যাক্ট করা হয়েছে। সো সিয়াম ভাই, 55তম পর্বে আপনি আমাদের সাথে ছিলেন। জি ভাইয়া। এবং আজকে আবারও আপনি এসেছেন আমাদের সাথে আপনার আরো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। তার মধ্যে একটা ঘটনা আমি যতটুকু ডট টিমের কাছে শুনেছি আপনার সম্বন্ধে, একটা ঘটনা বোধহয় আপনার বন্ধুর সাথে ঘটা। হ্যাঁ, একটা ঘটনা আমার বন্ধুর সাথে, একটা ঘটনা আপনার সাথেই ঘটেছে। তো অবভিয়াসলি আপনার সাথে যেটা ঘটেছে আপনার এক্সপেরিয়েন্সটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, ওকে ভাইয়া, আমি আমার এক্সপেরিয়েন্সটা দিয়ে শুরু করছি। ঘটনাটা হচ্ছে 2012 সালে জিএসসি পরীক্ষার পরে ঘটনাটা ঘটে। আমি জিএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের গ্রামের বাড়ি যাই, নানি বাড়ি যাই আর কি। যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস ছিল সেটা, সেই সময় আমরা সবাই জানি। আমার গ্রামের বাড়ি হচ্ছে শেরপুর। আচ্ছা, হ্যাঁ শেরপুর। যে ঘটনাটা বলছেন সেটা শেরপুরি? হ্যাঁ, শেরপুরের উৎপত্তি সেই ঘটনাটার। সেটা হচ্ছে কি, আমি সবাই জানে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্বাভাবিক মাহফিল হয়। তখন মাহফিল শুনতে যাব, আমার নানি বাড়ি থেকে প্রায় 2-3 গ্রাম পরে মাহফিলটা হবে। তো যাচ্ছিলাম, তো কিছু দূর অটোতে গেছি আর বাকি রাস্তা ভাবছি আমরা হেঁটেই যাব। যাওয়ার পথে আমার মনে হলো, মানে আমার এক ফ্রেন্ড ছিল আর এক মামা ছিল সাথে। তো আমার মামার ফ্রেন্ড বললো কি যে আমার মোবাইলটা আমি সাথে করে নিয়ে যাই, মাহফিল রেকর্ড করব। তো আমরা বললাম ঠিক আছে। অটো দিয়ে যে জায়গা থেকে নামছি সেই জায়গা থেকে ওর বাড়ি প্রায় 3-4 মিনিটের পথ। তো বলছে আমি আসি, তো তারা একটু দাঁড়া। তো আমরা দাঁড়াইছি, ও চলে গেছে। আর যে জায়গায় আমরা দাঁড়াইছিলাম সেই জায়গা সম্পর্কে অনেক কিছু শুনছি। মানে ও আমাদেরকে রাস্তাতে আসার সময় বলছিল যে এখানে অনেক সমস্যা হয়। জায়গাটা কিরকম একটু আপনার জায়গাটার বিবরণ দিই। আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম সেই জায়গার পিছনে ছিল 2টা মুরগির ফার্ম, আশেপাশে কোনো বাড়িঘর নেই, পুরাপুরি জঙ্গল, বাঁশঝোপ, বিভিন্ন গাছ। তো ঘটনাটা ঘটছে ঠিক সময়টা কখন? সময়টা হচ্ছে রাত 12টা। তো ও চলে গেছে, তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তো আমি দেখতেছি যে কিছু একটা আমাদের লক্ষ্য করে ঢিল ছুটতেছে। আমি ভাবলাম কি ঢিল ছুটতেছে, এত রাতে মানুষ থাকার কথা না। দুজন ছিলাম, আমি আমার ছোট মামা, মানে আমার থেকে বয়সে ছোট হবে মামা, ও আর আমি দুজনে গেছি। দেখি সামনে যাওয়ার পরে দেখি কিছু নাই, তাহলে ঢিল ছুটতেছে কে? দেখলাম যে দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমার যে জায়গা থেকে ঢিল ছুটছিল তার থেকে আবার কিছু দূরে দেখি কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটা পুরাপুরি কাফন পরা, 7 থেকে 8 ফিট লম্বা। সেটা ছিল একটা মহিলা, তার চোখগুলো লাল, চেহারাটা প্রচন্ড বিদঘুটে ভাইয়া, যা বইলা বোঝানো যাবে না। আমি মানে বয়স্ক কোনো মহিলার চেহারা? বয়স্ক মহিলা না, এটা আপনার মানে 25-30 বছরের একটা মহিলা। আপনি একটা জায়গায় বললেন যে কাফন পরা। হ্যাঁ, তো আপনি শিওর যে সেটা সাদা কাপড় বা সাদা শাড়ি নয়, কাফন পরা? হ্যাঁ, আমি সেটা শিওর দেখছি যে সেটা সাদা কাফন পরা ছিল, তার চুলগুলো বের হয়েছিল আর চেহারাটা প্রচন্ড বিদঘুটে ভাইয়া। দেখি দাঁড়ায় আছে, তো আমরা বললাম এটা কি? আমি আর আমার মামা দুজনে সেম জিনিস, আমরা দুজন আমরা বললাম এটা কি? তো বলতেছে চিন্তা করার কিছু নাই, দেখি কি হয়। তো আমরা কি করলাম, দাঁড়ায় আছি কিছুক্ষণ দেখতেছি, সাথে সাথে সেটা আমাদের চোখের সামনে থেকে ভ্যানিশ। কি হলো, কই গেল? তো আবার ও যে জায়গায় দাঁড়ায় ছিল সেই জিনিসটা, আমরা সেই জায়গায় গেছি। যাওয়ার পরে বললাম দেখি এখানে কি আছে। তো সেখানে যাওয়ার পরে দেখি সেখানে কিছু নাই। আবার একটু দূরে সেম জিনিসটা গাছের আড়ালে দাঁড়ায় আছে। তো আমরা গাছের আড়ালে যখন দূরে গেছি ওটাকে দেখার জন্য জিনিসটা কি, সাথে সাথে সেটা আমাদের সামনে দিয়ে, জাস্ট আমাদের সামনে দিয়ে চলে গেছে। মানে একটা হোন্ডা যদি প্রচন্ড গতিবেগে আমাদের মানে কারোর সামনে দিয়ে চলে যায়, যেমন একটা অনুভব হবে, সেরকম একটা অনুভব, একটা বাতাস পেলাম, সেটা আমাদের সামনে দিয়ে চলে গেল, চলে জঙ্গলের ভিতরে চলে। দুইজনই এই অনুভব? হ্যাঁ, দুইজনই এই অনুভবটা করলাম। তো আমরা বললাম যে কে দাঁড়া। তো কোনো রেসপন্স নাই। তো জঙ্গলের দিকে আমরা দুজন গেলাম, গিয়ে দেখি কেউ নেই। তো ও তো ভয় পেয়ে গেছে আমার মামা, যে এটা কি দেখলাম। তো বললাম চিন্তা করার কিছু নাই, দাঁড়া দেখি কি হয়। আমরা যত পারি সুরা যা পারি দুজনে করতেছি। তো একটু পরে মামার ফ্রেন্ড আসলো, যে বললো কি হয়েছে। তো আমরা বললাম এই ঘটনা, বলে এই জায়গাটা অনেক খারাপ, তোরা এখানে দাঁড়িয়েছিস, একটু সামনে দাঁড়াইতে পারতি। তো পরে ওকে নিয়ে আমরা চলে গেলাম। তো প্রায় ভালো হয় 1-1.5 বছর কোনো সমস্যা হয় নাই। কিছুদিন আগে বলতে
মাসখানেক আগে আমি সেম জিনিসটাই দেখছি। আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে সেম জিনিসটাই। আপনাদের যে বিল্ডিংটা আছে বলতে আপনার বাসায়? হ্যাঁ, আমাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাভার বক্তারপুর এলাকায়। মানে আপনি যে জিনিসটা শেরপুরে দেখেছিলেন, হ্যাঁ, সেই জিনিসটা আপনি আবার সাভারে দেখতে পেলেন? হ্যাঁ, সাভারে দেখতে পেয়েছি। কিভাবে? আমরা একটু ঘটনা সেটা হচ্ছে আম্মু আমাকে, আমাদের রুমে কয়েল শেষ হয়ে গেছে, তো আম্মু আমাকে বলছে কি যা কয়েল নিয়ে আয়। তো রাত তখন প্রায় 11:30-12টা। তো আমি কি করছি, কয়েল আনতে গেছি। তখন থেকে কয়েল আনছি। আমি আমার সবসময় বাহির থেকে বাসায় আসতে গেলে সবসময় বিল্ডিং এর ছাদের দিকে চোখ পড়ে। আচ্ছা। তো সেদিনও আমি ওই বিল্ডিং এর ছাদের দিকে তাকাইছি। তাকায়া যা দেখছি সেটা দেখা পুরোপুরি সেখানে শকড। ওই সেম জিনিসটাই, ওই রকমই লম্বা, সেম সাদা কাফন পরা এবং চোখগুলা লাল, চেহারাটা প্রচন্ড বিদ্রুপী। সেই দিন আমি তার ফেস, হ্যাঁ চুল ছেড়ে দেওয়া, সেই দিন যে আমি ফেসটা দেখছিলাম তার থেকেও ভালো করে সেই দিন আমি ফেসটা দেখতে পারছি। আমাদের ছাদে যে দাঁড়ায় ছিল, আমি কোন রকম কষ্ট করে আমাদের রুমে গেলাম, গিয়ে আম্মুকে, আমি জাস্ট বলতে চাচ্ছি যে যেই বিল্ডিং এর ছাদের উপরে আপনি দেখলেন, সেই বিল্ডিং এর সিঁড়িতে ঢুকতে আপনার ভয় করেনি? অবশ্যই ভয় করছে। আমি জাস্ট কোন রকম ভাবে কিভাবে যে উঠছি আমি নিজেও ভাইয়া বলতে পারবো না। খুবই কষ্ট করে ভাইয়া উঠছি আমি। তো কোন রকম গিয়ে আম্মুকে বললাম, আমি বিষয়টা বিশ্বাস করি না, বলে হয়তো বিল্ডিং এর কেউ ছিল, হয়তো মোবাইলে কথা বলতেছিল। তো আমি বললাম ঠিক আছে, হয়তো বলতে পারে। কিন্তু আমাদের বিল্ডিং এর উপরে যারা থাকে এবং নিচে যারা থাকে, আমি প্রত্যেককে পরের দিন জিজ্ঞাসা করছি যে আপনারা কি রাত 11টা 11:30 দিকে কি ছাদে উঠছিলেন? বলে না। সবাইকে, নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে বলছি, সবাই এক কথা যে এত রাতে কেন উঠতে যাবো আমরা। তো তখন আমি শিওর হয়ে গেছি যে এটা কোনো মানুষ ছিল না। আমি তো তার চোখ দেখতেই পারছি, লাল, পুরো লাল টক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি তো আর যে কোনো মানুষ দেখেননি। আপনি যে জিনিসটা দেখেছেন সেই জিনিসটা আপনি আগেও একবার দেখেছেন? আগেও একবার দেখেছি। তো অন্য কোনো মানুষের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখন যদি আপনি একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের বাসা থেকে কেউ 11:30টার সময় ফোনে কথা বলতে বা কোনো কারণে ছাদে গিয়েছিল কিনা, তো ওখানে যদি ইয়াং কোনো ছেলে মেয়ে থাকে যে হয়তো বা রাতে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বা এই ধরনের কিছু, সে কিন্তু স্বীকার করবে না যে সে গিয়েছিল। সো সবাই অন্যরকম ভাবে বলতেই পারে। ভাইয়া এটা কি ব্যাপার হচ্ছে আপনি তো অন্য কাউকে দেখেন, অন্য কাউকে দেখিনি। আরেকটা বিষয়, কোনো মহিলা বা কোনো মানুষ তো এত লম্বা হবে না, 7 থেকে 8 ফিট লম্বা হবে না, আর তার চোখ কেন জ্বলবে? আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। আর আমি তো সেম জিনিসটা সেখানে দেখছি। তো তার মানে কি আমরা ধরে নিতে পারি জিনিসটা মোটামুটি আপনার পিছু নিয়েছে সেই শেরপুর থেকে? হ্যাঁ, শেরপুর থেকে পিছু নিয়েছে এবং মাঝখানে বিভিন্ন রূপে আমার সামনে আসছে, বিভিন্ন কুকুর বা বিভিন্ন যাই বলেন, আমি কিছুদিন আগেও দেখছি। কুকুরের রূপে বা অন্য কোনো কিছুর রূপে হয়তো আপনি দেখেছেন, সেটা আমরা ধরলাম না, সেটা আমরা বাদ দিলাম। সেম জিনিসটাকেই কি আপনি আরো কখনো দেখেছেন? হ্যাঁ, আরো কখনো দেখছি বলতে আমাদের 1 সপ্তাহ আগে আমি আমাদের সিঁড়িঘরে দেখছি। আজকে থেকে 1 সপ্তাহ আগে? হ্যাঁ, আজকে থেকে 1 সপ্তাহ আগে আমাদের সিঁড়িঘরে দেখেছি। আমাদেরকে একটু শুরু থেকে বলুন, সিঁড়িঘরে আপনি কেন ছিলেন, কয়টার সময় ছিলেন? জি ভাই, আমার আব্বু মেনলি রাতে তাড়াতাড়ি আসে, তো সেদিন একটু দেরি করে আসছিল, প্রায় 11:30-12টার দিকে। তো গেট, নিচে গেট আটকে দেওয়া ছিল। তো আব্বু বলছে যে নিচে আসো, গেট খুলে দাও। তো আমি গেট খুলে দেওয়ার জন্য নিচে গেছি, আব্বুকে গেট খুলে দিচ্ছি, আব্বু চলে গেছে। আর আমি কি করছি, আস্তে আস্তে উঠতেছি উপরে, আব্বু চলে গেছে। নিচ থেকে উপরে ওঠার সময় আমি 2 তলা থাকি, নিচতলা যে লাইট ছিল সেটা অফ করে দিছি। তো অফ করে দিছি, তো অফ করে দিয়ে আমি উপরে উঠতেছি। আমার দরজার সামনে দাঁড়ানোর পর উপরে একটা সিঁড়ি আছে 3 তলায় যাওয়ার জন্য। তো 3 তলা সিঁড়ি দিকে চোখ পড়তেই সেম জিনিসটা আমার থেকে 12 থেকে 15 হাত দূরে দাঁড়িয়ে আছে। সেম জিনিসটা। সেই দিন আমি চেহারাটা আরো ভালোভাবে দেখছি। আচ্ছা, একটা জিনিস আমি বারবার জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি, জিনিসটা কি আপনার দিকে তাকিয়ে থাকে? হ্যাঁ, সেই জিনিসটা আমার জিনিসটা আপনাকে দেখছে। হ্যাঁ, জিনিসটা আমাকে দেখছে, আমি ওকে দেখে জাস্ট কিসের জন্য আমি বুঝি না, কেন আমার পিছ লাগছে, কেন আমি ওকে দেখি আমি জানি। একটু আগে আমাদেরকে 1 সপ্তাহ আগের ঘটনা বললেন। আপনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, সিঁড়ির বাতি নেভানো, আপনি ঘরে ঢুকবেন, ঠিক তখন আপনি একটু উপরে 3 তলায় ওঠার সিঁড়ি দিয়ে, যেখানে 3 তলায় উঠতে হয়, সেই সিঁড়ির মাথায় আপনি দেখলেন একটা মহিলা দাঁড়িয়ে আছে, চুল খোলা, তার পরনে একটা কাফন, লাল এবং জ্বলছে প্রায়, এবং তার মুখমণ্ডল প্রচন্ড কুৎসিত। মানে একজন মানুষের মুখ যদি পুড়ে যায় বা অ্যাসিড মারে যেমন ফেসটা হয় ঠিক সেরকম। আমি চিৎকারও দিতে পারিনি, চিৎকার দিলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। আপনি যে চিৎকার দেওয়া থেকে বা অজ্ঞান হয়ে যাওয়া থেকে নিজেকে আটকে রাখতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। সিয়াম ভাই, এই ধরনের এক্সপেরিয়েন্স আপনার আগেও ঘটেছে? এইগুলো কিছু রাশির ব্যাপার থাকে, কিছু মানুষের সাথে এগুলো খুব বেশি ঘটে। মানে ভয়। তো সিয়াম ভাই, আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে, এছাড়া আমরা ডট টিমের কাছ থেকে জানতে পেরেছি আপনার বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা আপনি শেয়ার করতে চান। সো আমার মনে হয় সুমন দোস্ত, আমরা সরাসরি চলে যাই। সো আমরা শুরু করি যে কবে কিভাবে ঘটনাটা ঘটেছিল একটু। ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার প্রায় 2 বছর আগে।
তো ক্লিনিকের নামটা উল্লেখ করতে চাচ্ছি না। আর আমার যে ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটছে আমি ওর নামটাও একটা কারণে হাইড করছি। তো ঘটনাটা 2 বছর আগে ঘটা। তো ওর যে বড় বোন ছিল তিনি প্রেগনেন্ট ছিল, তো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার ডেলিভারি হবে, তো তার যে মেয়েটা ছিল প্রায় 3-4 বছর বয়স, তো ওর হঠাৎ করে প্রস্রাব ধরছে। তো বলতেছে কি যে মামা আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। তো বলতেছে ঠিক আছে চলো। তো খুঁজতে খুঁজতে পায় না কোথাও। তো এক পর্যায়ে তো হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে 3 তলায় চলে গেছে। 3 তলায় যাওয়ার পরে এক জায়গায় লেখা দেখতেছে যে পুরুষ। তো ভাবলো পুরুষ এটাই হয়তো বা টয়লেট হতে পারে। তো ভিতরে যাচ্ছে, তো একটা দেখে সাদা জুব্বা পরা এক দাড়িগুলা সাদা সাদা একটা মুরব্বি ওনাকে বলতেছে যে ভিতরে যাও না, তোমাদের সমস্যা হবে। আচ্ছা, ওই মুরব্বী উনি কোথায় বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন? উনি একটা রুমের সাইডে দাঁড়িয়েছিলেন, মানে ওই পুরুষ লেখা রুমটাতে ঢোকার পরে। আচ্ছা, ওখানে ঢোকার পরে তো উনি বলতেছে যে ভিতরে যাও না, সমস্যা হবে। বলতেছে আমার ভাগ্নি আসছে, তো ও তো প্রস্রাব করবে। তো বলে অন্য সাইডে আছে, 2 তলায় আছে বা 4 তলায় আছে, তোমরা ওখানে যাও। আচ্ছা ঠিক আছে। তো এক পর্যায়ে তার ভাগ্নির তো হাত ছাড়া ছিল, তো এক পর্যায়ে দূরে যে মর্গের যে রুমটা আছে সেই রুমে তার ভাগ্নি ছোট ভাগ্নি ঢুকে পড়ছে। আচ্ছা, তো ও তো বলে কই গেল, ওকে খুঁজতে খুঁজতে মানে আমার ফ্রেন্ডও ঢুকে পড়ছে মর্গেজ রুমে। ঢোকার পরে দেখতেছে যে সারি সারি হয় অনেক লাশ তাদের উপরে চাদর দিয়ে ঢাকা। তো এটা দেখে বলবে এটা তো মর্গ, এটা তো ওয়াশরুম বা টয়লেট না। হ্যাঁ, ওয়াশরুম বা টয়লেট না। সেখান থেকে ভাগ্নিকে কোন রকম নিয়ে চলে আসছে। তো তো এমনি একটু কিউরিয়াস ছিল, নার্ভাস ছিল এমনি। মুরব্বীটা আসার সময় বলছে এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, এখানে অনেক মানুষ আসবে। কিছুক্ষণ পরে এখানে অনেক মানুষ আসবে। সেই মুরব্বীর সাথে হ্যাঁ, মুরব্বী সেখানেই দাঁড়িয়েছিল। তো বলছে যে এখান থেকে চলে যাও, এখানে অনেক মানুষ আসবে। তো বলতেছে ঠিক আছে চলে যাই। তো যাবে যখন লিফটের যে সুইচ আছে সেটা যখন টিপ দেয় দেখে 4 তলায় যাচ্ছে, 2 তলায় যাচ্ছে, বাট 3 তলায় সেটা কখনোই থামছে না। তো অনেকক্ষণ ট্রাই করার পরে ও তো এমনি একটু ভয় পাইছিল আগে, তো আরো ভয় পেয়ে গেল যেটা কি হচ্ছে আমার সাথে। তো কোন রকম ভাবে সিঁড়িতেই অন্ধকার কোন রকম ভাবে নেমে আসে। ঘন্টা খানিক পরে ও দাঁড়ায় আছে সিঁড়ির সামনে, তো দেখতেছে অনেকগুলো লোক 3 তলার দিকে উঠতেছে। তো ও ভাবলো যে আমি তো একটু আগে 3 তলা থেকে আসছি, এরা 3 তলায় যাচ্ছে কেন, দেখি যায় বিষয়টা। তো ও যখন 3 তলায় গেছে, মানে ও লোকদের পিছে পিছে গেছে, যাওয়ার পরে দেখে কি একটা খাটিয়ার মধ্যে একটা লাশ আছে। তো বলতেছে এটা কার লাশ, তো আমি একটু দেখি যায়। তো লাশের যখন চেহারাটা খুলছে, চেহারাটা দেখে পুরোপুরি শকড। ও দেখছে যে মুরব্বীটা ওর সাথে কথা বলছে সেই মুরব্বীটারই লাশ, এবং তার আত্মীয় স্বজন বলতেছিল যে মুরব্বীটা 3 থেকে 4 দিন আগে মারা গেছে, তাকে মর্গে এনে রাখা হয়েছিল। তো তারা কি মর্গ থেকে তখন নিয়ে যাচ্ছিল লাশটা? হ্যাঁ, মর্গ থেকে তখন নিয়ে যাচ্ছিল লাশটা। এই কারণেই বুড়া লোকটা কিন্তু যখন ওই ছেলেটার সাথে দেখা হয় তখন বলেছিল তুমি এখান থেকে চলে যাও, অনেক লোক আসবে। যেই ঘটনাটা বলেছিল যে ও 3 তলায় লিফটটা থামছে না, এটা কিন্তু একটা লজিক আছে। কিছু কিছু সময় লিফটগুলো একটু ফ্লোর মানে ভাগ করে দেয়া থাকে, ফ্লোর ওয়াইজ মেনটেন করা হয়। সেই ক্ষেত্রে হয়তো বা এটা হতে পারে যে 3 তলার জন্য ওই লিফটটা বরাদ্দ ছিল না, কিংবা যেহেতু 3 তলায় মর্গ, ভুলে যাতে কোনো লোক নেমে মর্গে ঢুকে না যায় সেই কারণে হয়তো সিস্টেম অফ করা থাকতে পারে, সেটা হতে পারে। বাট না, কিন্তু পরবর্তীতে মানে আমি স্টোরিটা একটু আগে দিছি, এইটা দেখার পরে তো দেখতেছি কি ওর বোন আসতেছে, মেজো বোন, ও ছিল সবার ছোট, ওর মেজো বোন আসতেছে। বলে তুই এখানে কেন? বলে এখানে তো আমি একটা কারণে আসছিলাম যে এই ঘটনা হয়েছে আমার সাথে। তো বলছে ঠিক আছে চল। তো তখন তার বোন তাকে ওই লিফটে করে নিয়ে গেছে, 3 তলা থেকে লিফটে করে নিচে নিয়ে গেছে। তাহলে এটা তো বলা যায় না যে কোনো কারণ বশত এটা বন্ধ ছিল, তাহলে তো পুরো লজিক আবার উল্টে গেল। তো যখন নিচে নামবে তখন ঠিকই ও দেখতে পাইছে যে এটা উপরে ভালো করে স্পষ্টভাবে লেখা আছে মর্গ পুরুষ মহিলা, যেটা উনি প্রথমবার খেয়াল, মানে ও ভালোভাবেই দেখছে, কিন্তু সেখানে শুধু পুরুষই লেখা ছিল কিন্তু মর্গ বিষয়টা লেখা ছিল না। তো পরে যাওয়ার সময় দেখতেছে সেম জিনিস, ওখানে মর্গ লেখা আছে, কিন্তু ও দেখে এটা কিভাবে সম্ভব এটা। তো নিচে চলে যায়। তো এটা দেখার প্রায় তার 1 সপ্তাহ অনেক জ্বর ছিল, অনেক কবিরাজ দেখানোর পরে অনেকটা সুস্থ হয়েছে। তো এই ছিল সেকেন্ড স্টোরি। এরপরে ওর সাথে আর নিয়ে কোনো সমস্যা হয়নি। ওকে, তো মানে ওনার স্টোরিটা প্রথমটা যেটা শুনলাম, বুঝছিস, প্রথমটাতে একটা কি যে উনি প্রথমে দেখ ব্যাপারটা যে অস্তিত্বটাকে, যেটা যাই হোক জিন ভূত বা আমরা যেটা যেই নামেই বলি না কেন, উনি প্রথমে শেরপুরে দেখেন, শেরপুর থেকে ফিরে এসে 1.5-2 বছর পরে আবার জিনিসটাকে নিজের ঘরের ছাদে দেখতে পান। সো অনেকে হয়তো ভাবতে পারে যে একবার ভয় পেয়ে ওটা বারবার অনেকে দেখে, বাট 1-1.5 বছর পরে ওটা হওয়া সম্ভব না। এক্স্যাক্টলি। সো এবং উনি কোনো একভাবে, আমরা ডট টিম যেভাবে রিসার্চ করি একটা ব্যাপারে, ওনার মধ্যে
মধ্যে আমি দেখলাম এই স্বভাবটা আছে। মানে রাত 11:30 পৌনে 12টার সময় যখন দেখেছেন একজন কেউ কথা বলছে, তখন সে প্রত্যেকটা বাসায় খোঁজ নেয় পরের দিন যে আপনারা কেউ 11:30টার সময় ছাদে ছিলেন কিনা। সো এটাও মানে ইটস আ গুড থিং যে আপনি লজিক গুলো খুঁজে বেড়াচ্ছেন। এবং আই থিঙ্ক ডরের যে ফ্যামিলি আছে প্রত্যেকটা মেম্বারে প্রথমে লজিক দিয়ে চিন্তা করবে, দেন স্টোরি। আর এই পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে কোনো হুজুর বা কবিরাজ কাউকে দেখাইনি। আমি ওর সাথে কথা বলার কোনো ট্রাই করিনি, কারণ দেখছি যে ও কিছু বলতে চাই কিনা। আর আমারও তখন ভয় ভিতরে কাজ করতেছিল যে আমি ওর সাথে কথা বলবো কি বলবো না, কি হবে কি হবে না। কিন্তু সামহাও জিনিসটা কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি না, কোনো এবং সে প্রতিবারই আপনার দিকে তাকিয়ে ছিল, আপনাকে ডাকার চেষ্টা বা কিছু বলার চেষ্টা বা আপনার দিকে এগিয়ে আসার চেষ্টা বা আপনাকে দেখে পিছিয়ে যাওয়ার চেষ্টা, কোনোটাই কিন্তু সে করেনি। সো আমি আসলে ওই যে আবার সেম কোশ্চেন, মোটিভ বুঝতে পারি না অনেক সময় যে কেন আসে এই অস্তিত্বগুলো। সেটাই তো থ্যাংক ইউ সিয়াম ভাই, আপনার এই এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। দ্বিতীয়বারের মতো আমি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে রেহান, চল এই মুহূর্তে হচ্ছে তুহিন ভাই আমাদের সঙ্গে আছে। সো তুহিন ভাইয়ের এক্সপেরিয়েন্স গুলা আমরা একটু শুনি। তো তুহিন ভাই কি করছেন এখন? জি ভাই, আমি জব করছি। আচ্ছা, আর আপনি কোথায় থাকেন? মুগদায় থাকেন। আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো কি মুগদার আশেপাশে বা ঢাকায় ঘটেছে না ঢাকার বাইরে? আমার সাথে যেটা ঘটছে ওইটা হচ্ছে মান্ডাতে, আর আরেকটা আছে ওইটা হচ্ছে আমাদের নানুর বাড়ি, আমি নানুর কাছ থেকে শুনছি। ওকে, দ্যাট মিনস দুটো এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে আমরা শুনতে পাবো। সো আপনি প্রথমে কোনটা শেয়ার করবেন? আমার নানুর কাছ থেকে যেটা শুনছি সেটা। ওকে ফাইন, আমরা তাহলে শুরু করি এটা দিয়েই। এটা কতদিন আগের ঘটনা এবং কোথায় ঘটেছে? আপনার যুদ্ধের কিছুদিন পরই, 2-3 বছর পর, মানে 74-75 এরকম একটা সময়। আর এটা হচ্ছে পিরোজপুরের মুগদার কাছে গ্রাম, ওখানে আমাদের নানুর বাড়ি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আমাদের নানুর বাড়িটা একটু বলি। আমাদের নানুর বাড়ি হচ্ছে একটা রুম হচ্ছে পূর্ব পশ্চিম করা, আর একটা হচ্ছে উত্তর দক্ষিণ, দুইটা ঘর। তো পূর্ব পশ্চিম যে ঘরটা ওইটার পিছনে একটা বাড়ি আছে। মেন কাহিনী হচ্ছে ওনাদেরই পিছনে যারা যে বাড়িটা, ওই বাড়িটা নিয়ে কাহিনী। বেসিক্যালি হচ্ছে আপনার নানাদের বাড়ির প্রতিবেশী তাদেরকে নিয়ে ঘটনা, একদম পাশের বাড়িটাই আর। ওকে ফাইন। ফ্যামিলি তো হচ্ছে 2 ছেলে, দুটো ছেলেই বিয়ে দিয়েছে। ছোট ছেলে খুলনাতে থাকতো তখন বউ নিয়ে, আর বড় ছেলে বউ ওনাদের সাথেই থাকতো, একটা বাচ্চা ছিল মেয়ে, উনি থাকতো হচ্ছে ঢাকায়। বড় ছেলে কিন্তু বউ আর বাচ্চা ওখানে, বউ আর বাচ্চা, আর হচ্ছে ওনারা যা বাবা, আমার নানু নানি হয় বলতে গেলে। নানু হজে যাবে, তখন তো হজে যাওয়াটা অনেক ছিল, বা হজে গেলে কিন্তু মানে কথাটা পাঠানো যেত না। উনি হজে চলে গেছে, তো বাড়িতে চলে গিয়ে নানি আর ওনার বউ আর হচ্ছে ওই যে বাচ্চাটা। আচ্ছা, তো নানিটা ছিল ছেলে একটু কাজ টাজ বেশি, মানে কাজ করতো অনেক কাজ, গ্রামের লোকজন তো। কয়েকদিন পর আর কি, মানে নানা যাওয়ার পর, হজে চলে যাওয়ার, নানা হজে চলে গেছে তার কয়েকদিন পর ওনার বলে গেছিল যে সন্ধ্যার পরে বা বের হইতে মানা করছিল। তো উনি যে গরু আসছিল, গরু ছাড়ছিল, তো ওইটা আনতে গেছিল নানি। তো ওইটা আনার সময় নিয়ে আসতেছে, তখন ওনার পায়ে খেজুরের কাঁটা বিনছিল একটা। এটা বলে নাই কাউকে, আসার পর ওনার বউকে বলে নাই এটা। তো রাতে অনেক জ্বর হইছে, তখন ওনার বউকে বলছে যে আমার পায়ে কাঁটা বিনছে এরকম এরকম, তো আমি কাঁটাটা বের করতে পারিনি। পরে অত রাতে তো ডাক্তার পাওয়া মুশকিল, চিন্তা করছে সকালবেলা নিয়ে যায় তারপরে আর কি এটা দেখবো না। আচ্ছা, তো উনি রাতেই মারা গেছে, মানে অনেক জ্বর উঠছে, অনেক জ্বর এসে রাতেই মারা গেছে। রাতে মারা যাওয়ার পর তো যেহেতু ওনার ছোট ছেলে খুলনাতে থাকে, ছোট ছেলে ঢাকায় আনছে, তাড়াতাড়ি আনতে পারছে। ছোট ছেলে তাড়াতাড়ি চলে আসছে, বড় ছেলে যেহেতু ঢাকায় থাকে, তখন তো ঢাকা থেকে যাওয়া মিনিমাম 1 দিন লাগতো। তো ওনার যেতে একটু দেরি হয়েছে। তো ছোট ছেলে আইসা ওনার গোসল টোসল করাইছে, গোসল টোসল করে। ও আর একটু বলি, উনি যে রুমে থাকতো, বাসাটা হচ্ছে ভিতরে একটা রুম আর বাইরে আইতনা বলে আর কি। আচ্ছা, মানে বারান্দার মতো বাইরে আইতনা। আমরা এই ওয়ার্ডটা আরো একবার শুনেছি, মনে আছে তোর যাত্রাবাড়ি থেকে লিটন নামে একজন এসেছিল, আইতনা রুম, আমি এটা মনে আছে। আইতনা, উনি আইতনাতেই ওনারা 2 জন থাকতো আর কি। ওখানে গোসল টোসল করা। তো যেহেতু বড় ছেলে আছে, দেরি হইতেছে, যেদিন মারা গেছে ওদিন তো চলে গেছে, তারপরের দিন রাতে আবার ওনাকে ওনার ওখানে রাখা হয়েছে, ওনার যে খাটে। কাকে রাখা হয়েছে আমি বুঝলাম, যিনি মারা গেছে। এতক্ষণ পর্যন্ত কবর না দিয়ে রেখে দিল। বড় ছেলে আসবে। আচ্ছা, বড় ছেলেকে না দেখা কবর দিবে না। আর ওনার বাড়িটা ছিল ছেলে আপনার রুম, তারপরে বড় একটা উঠান ছিল, তারপরে একটা পুকুর ছিল। আচ্ছা, ওখানে রাখা হয়েছে। তারপর যেন বড় ছেলে আসছে, ছেলে আসার পর বড় ছেলে দেখা টেকে মাটি টাটি দিছে, তারা যার যার মতো তারা চলে গেছে। তো তখন ছিল বউ আর ওই মেয়েটা ছিল, আর উনি তো এখন তো হজ থেকে আসেনি তখন। ওনারা সব চলে যাওয়ার পর তো একদিন ছোট মেয়েটা বাইরে যাবে পিচ্ছি, তো অনেক রাত,
তো ওনারা বের হইছে। আচ্ছা, যখন ঢুকতে যাবে তখন দেখে যে ওনার শাশুড়ি ওই ওনার যে যেখানে শুইতো, মানে যে ওনার যে খাটটা ওখানে শুয়ে আছে ওনার শাশুড়ি। উনি জিনিসটা দেখছে, দেখার কে দেখ এটা দেখছে হচ্ছে ওনার বউ। আচ্ছা, এটা কয়টার দিকে? 2টা, আর এটা এরকম, হ্যাঁ এরকম। আর তখন তো অনেক রাত, 2টা তখন অনেক রাত। পরে উনি এটা দেখে উনি ভিতরে যা রুম লক করে দিছে। তো বাইরে থেকে বলতেছে যে বউ আমি তোমাদের কোনো সমস্যা করব না, আর আমাকে এখানে আবার রাখা হয়েছে তার জন্য আমি আর এখান থেকে যেতে পারিনি, মানে উনি ওখানে থেকে গেছে। একটা জিনিস যে শুনছে কিনা জানি না, যে লাশ যদি ঘরে উঠায় তারপরে যদি এটা মাটি দেওয়া হয় ওটা কিন্তু থাইকা যায়। আচ্ছা, ঠিক আছে, এরকম অনেকের বিশ্বাস আছে। এরকম থাইকা যায়, হয়তো শুনেন নাই বা শুনবেন। তো পরে ওনারে বলতেছে যে তোমাদের কোনো সমস্যা করবো না, তোমাদের কোনো সমস্যা নাই, আমি এখানে থাকবো। আচ্ছা, তো এরকম কয়েকবার এরকম হয়েছে। উনি যে পুকুর আছে, সন্ধ্যার দিকে পুকুরে বসে থাকে, ওনাদের পুকুরের সামনে বসে থাকে। এটা কি আর কেউ দেখতে পায়? এটা আর কেউ দেখতে পায় না, শুধু উনি দেখতে পায়। ওনার ছেলের বউটা উনি দেখতে পায়। তো উনি রাতে হাঁটা চলা করে, তারপরে ওই রুমে থাকে। উনি যেভাবে করে ওইভাবে সবসময় করতেছে। আর নানা যে উনি এখন আসেনি হাউস থেকে। তো পরে এটা উনি আসার পরে ওনারে সব ডিটেলস বলা হয়েছে। তারপরে ওনার যে হাজবেন্ড ছিল ওনারও সব বলছে। তো একটা পর্যায়ে ওনারা এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। এটা কি এই ঘটনার জন্যই ছেড়ে দিয়েছে? এই ঘটনার জন্য। আচ্ছা, এই ঘটনার জন্য এই বাড়িটা ছেড়ে দিয়েছে। বাড়িটা ছেড়ে দিয়ে ওনারা যার মতো চলে গেছে। মানে এই বাড়িতে পরবর্তীতে আর কেউ থাকতো না। আচ্ছা, বাড়িটার ভিতরে অনেক গাছ ছিল, অনেক ফল, অনেক কিছুর গাছ ছিল, ওগুলা দেখছি আমি। তারপর আমি যখন ছোটবেলা যখন যাইতাম, আমার এখনো মনে আছে ঘোড়া দৌড়ানোর শব্দ পেতাম। আমি যে রুমটাতে শুইতাম ওটা হচ্ছে লেগে ওই বাড়িটার পিছনে যে রুমটা, মানে এই যে পূর্ব পশ্চিম যে করা যে ওই রুমটা আমি শুইতাম। তো আমি ঘোড়ার শব্দ পেতাম। তো এটা আমি কখনো জিজ্ঞেস করি নাই। পরে আমি আমার নানিকে জিজ্ঞেস করছি, পরে উনি আমার এই বলছে যে এরকম। পরে এখন আর ওরকম নাই, এখন ঠিক আছে। আপনি কত ছোটবেলায় এই ধরনের এই শব্দটা পেতেন? এটা হচ্ছে লেগা 2000 সালের আগে। আচ্ছা আচ্ছা, তার মানে ঘটনাটা কি ছিল যে ওই ঘটনার পরে ওরা যে বাড়িটা ছেড়ে দিয়েছে তারপরে ওটা ঘোড়ার মতো দৌড়াইতো। না, আমি বলতে যাচ্ছি যে যারা এই ঘটনাটা ঘটার পর ওই ফ্যামিলির লোকজন তো এই বাড়িটা ছেড়ে দিয়েছে, তো এরপরে আর কেউ এই বাড়িতে থাকার জন্য আসেনি বসবাস করার জন্য? না, ওই বাড়িতে বসবাস করার জন্য কেউ আসেনি। এখন ওই বাড়িটা ওইভাবেই আছে, এখনো ওইভাবে পড়ে আছে। যদি আপনারা যেতে চান দেখতে পারেন, সমস্যা নেই। এখনো সেই হিসেব করলে প্রায় 40 ইয়ার্স, নিয়ার অ্যাবাউট 40 বছর ধরে খালি পড়ে থাকা। কিন্তু এখন আর কেউ ওরকম প্রবলেম হয় না, কিন্তু ওইভাবেই পড়ে আছে, ওইভাবে থেকে বাঁচতে পারে না, মানে আসে না। ওকে, সেটা প্রবলেম হয় কি হয় না সেটা তো কেউ থাকলে বোঝা যেত। কিন্তু আমি 2013 সালে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে গেছিলাম, আমি দেখতে চাইছিলাম জিনিসটা। আমি একটা পর্যন্ত ছিলাম, যে রুমটা ছিল ওই রুমের ভিতরে, আমরা রুমটার উপরে, মানে এখন তো রুম নেই, মানে উঁচা করে যে মাটিটা, ওই মাটিটাই আছে। আমরা ওখানে ছিলাম, একটা পর্যন্ত ছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি বা রুম কিছু দেখিও নি। ওইটার জন্য আমরা গেছিলাম দেখার জন্য। ওকে, তাহলে 40 বছর ধরে একটা বাড়ি, তুই পয়েন্টটা ভালো ধরছিস যে 40 বছর ধরে পরিত্যক্ত, তো খালি থাকার কথা না। খালি থাকার কথা না, যেটা যারা এই বাড়িটার যারা মালিক, যারা চলে এসছে, তারাও কোনো খোঁজ খবর নিচ্ছে না। মানে এটা অদ্ভুত মনে হইতেছে যে মানে নিশ্চয়ই বাড়িটা নিয়ে এমন কোনো ঘটনা, কোনো না কোনো কিছু আছে যে কেউ হয়তো কিনছেও না বা তারাও বিক্রি করতে পারছে না। রেপুটেশনটাই অন্যরকম হয়ে গেছে। পুরো এলাকার মানুষের কাছেই মনে এটার একটা ঘটনাটা ছড়িয়ে গেছে। আপনি কি কনফার্ম যে ওই ছেলের বউ ছাড়া আর কেউ কখনো ওনাকে দেখতে পায়নি? ছেলের বউ ছাড়া আর কেউ দেখেনি, কারণ ওখানে তো তখন তো অজবার ছিল, আর তখন তো অনেকে যাইতো না। কিন্তু আমার একটা জিনিস একটু, যেহেতু উনি বলেছিল যে কোনো ক্ষতি করবে না বা কোনো কিছু ক্ষতি করেনি, তারপরে ওনারা ছেড়ে দিয়েছে কেন? ভয়, একটা ভয় থাকে না, ক্ষতি করবে না, ঠিক আছে, তারপরও একটা সামনে সবসময় যদি এই জিনিসটা দেখে তাহলে কেমন? আসলে মেনে নেওয়া পসিবল না। মানসিক জগৎ কিভাবে মিলে আমি জানি না, আর যদি মিলে যায় এটা জানার পরে তো ওইখানে থাকাটা কেমন যেন ব্যাপারটা, এটা সম্ভব না, মানুষের পক্ষে ওনাদের সাথে থাকা সম্ভব না এটা। ওকে, তো এইটা আসলে আপনি আপনার নানার কাছ থেকে এই ঘটনাটা নানুর কাছ থেকে শুনেছেন, এবং এই বাড়িতে আপনি নিজেও ঘুরে এসেছেন? হ্যাঁ, এখনো ওরকম ভাবেই আছে এই বাড়িটা। ওকে, তো এরপর আর কোনো ঘটনা? এরপর আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার 2013 সালের আমার আম্মু মারা গেছে 8 তারিখে। তো 8 তারিখে মারা যাওয়ার পর আমি পিরোজপুরে যাই মাটি দিয়ে আসছি। তো আম্মুর যখন মারা গেছে তখন যাওয়ার সময় অনেক কিছু হয়েছে, রাতে গেছি আমরা। তো ওটা বাদ দিলাম।
আসার একটা পর ছোট্ট উদাহরণ শুনি আমরা যে কি ধরনের ব্যাপারগুলো হয়েছিল আসার আচ্ছা, যেটা হচ্ছে আসার পথে না, আমি যাওয়ার পথে, মানে নিয়ে যাওয়ার পথে। যখন রওনা দিতে দিতে আমাদের মাগরিব হয়ে গেছে। এখান থেকে মাগরিব হয়ে যাওয়ার পর তো সবাই বলতেছে যে ঢাকনাটা উঠে রাখতে, মানে ঢাকনাটা খুলে দিতে। শীতের দিন ছিল তো আমি বলছি না, ঢাকনাটা খোলা তো দরকার নেই, আর ঢাকনাটা খুলে দিলে প্রবলেম হইতে পারে। তো আমি ঢাকনাটা মানে প্যারাক দিয়ে লাগাই রাখছিলাম আমি। তো পরবর্তীতে যাওয়ার সময় গাড়িটা যখন রানিং ছিল, তো মাওয়াজি ফেরিঘাট, মাওয়াজিতে যেতে আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে। ফেরি পার হওয়ার পর তো 4 কোনায় 4টা আগরবাতি জ্বালা রাখছিলাম অল টাইম, আর সবসময় দোয়া পড়তেছিলাম আমি। তো এক কোনায় বড় খালা, এই পাশে লেগে আমার খালু, এই পাশে আমার আব্বু, এই পাশে হচ্ছে লেগে আমরা বসে আছি, আমরা ফ্রেন্ডরা ছিলাম। তো আমার ওই কর্নারের আগরবাতি নিভা গেছে। নিভা যাওয়ার পর আমার যে খালা আছে উনি মানে এমন ভাবে কাঁদতেছে বুঝতেই পারি না, মানে ভয় পেয়ে গেছে আমরা সবাই যে উনি এইভাবে কাঁদতেছে কেন, হঠাৎ করে এইভাবে কাঁদার তো কোনো কারণ আসে না। পরে ওনার জিজ্ঞেস করতেছে, উনি কোনো কথা বলতেছে না, মানে চুপ, মানে কাঁদতেছে শুধু। পরে যে ওনার ধরলাম, ধরার পরে আমরা আগরবাতি জ্বালাই দিছি আবার। পরে এটা ঠিক হয়ে গেছে, পরে আর কোনো সমস্যা নেই। তো যাওয়ার সময় 1 মিনিট মানে গাড়ি রানিং অবস্থায় 1 মিনিট কুয়াশা থাকে, 1 মিনিট কুয়াশা থাকে না, 1 মিনিট কুয়াশা থাকে, 1 মিনিট কুয়াশা থাকে না। তখন কি মানে কুয়াশার ওয়েদার ছিল, মানে শীতকাল। আচ্ছা, ওকে, শীতকাল। তো পরে যখন হাইওয়েতে ছিলাম তখন ওরকম মানে কোনো প্রবলেম হয় নাই। যখন সদর এলাকায় যখন ঢুকতেছিলাম তখন গাড়ি পুরো ভাড়া হয়ে গেছে, গাড়ি চলতেছে না, মানে এতক্ষণ যেভাবে গাড়িটা আসছে ওইভাবে গাড়িটা আসতেছে না, একদম স্লো যাইতেছে। তো এই এতটুকু হয়েছে, এর বেশি কিছু হয় নাই। তো যাই হোক, আমরা মাটি দিয়ে আসছি, আসার পর প্রায় 10 তারিখের এরকম একটা সময়। তো আমি যে বাসায় মারা গেছে ওই বাসায় আমি ছিলাম না, ওই বাসায় আমি যাবো না। তো আমি আমার খালার বাসায় আসছি, আমি খালার বাসায় এসে বলতেছি যে আমি এখানে থাকবো। বলছে আচ্ছা ঠিক আছে, একটা রুম খালি আছে, তুই ওখানে থাক। তো ওই বাড়িটা হচ্ছে আপনার পিছনে ছিল ডোবা, এখন বেড়া ফেলাইছে বালু দিয়ে। তখন ডোবা ছিল, তখন ওখানে একটা বাড়ি ছিল টং ঘর, টং। আচ্ছা, তো ওই টং বাড়িটাতে অনেকদিন আগে, আমি তখন ছোট, আমি তো ওই বাড়িতে হয়েছি যে বাড়িতে আমি ছিলাম, ওই বাড়িতে হয়েছি আমি তখন ছোট। তখন একটা মেয়ে সুইসাইড করছিল, সুইসাইড করে মারা গেছিল গলায় ফাঁসি দিয়ে। তো পরে যাই হোক, আমি মানে এরকম কিছু চিন্তা করি নাই, জাস্ট শুয়ে পড়ছি। শুয়ে আমি মোবাইল টিপতেছি, কয়টা বাজে, 2টা 2:30 এরকম বাজবে। এরকম সময় মানে এরকম আমি কখনো দেখি নেই, কখনো শুনি নেই আমি। অনেক কুকুর, মানে মিনিমাম 10 থেকে 12টা কুকুর যদি একসাথে চিল্লায়, মানে চিল্লাইতেছে একসাথে ওই সাইড থেকে। তো পরে আমি চিন্তা করলাম যে এতগুলা কুকুরের আগে তো কখনো এইভাবে চিল্লাই নাই, আজকে হঠাৎ এইভাবে চিল্লাইতেছে কেন, বা এতগুলা কুকুর থেকে কখনো দেখিনি। তো আমি জানলা খুলছি, জানলা খুলে দেখতেছি যে না, ওরকম কিছুই নেই, শুধু 2 থেকে 3টা কুকুর দেখছিলাম, আর কোনো সমস্যা পাইনি। পরে আমি জানলা আবার লাগাই দিছি, জানলা লাগাই আবার শুইছি, কিন্তু আশেপাশের মানুষগুলো কিন্তু শুনতে পারতেছে না, শুধু আমি শুনতেছি। পরে আবার যখন শুইতে যাব, শুইছি, কিছুক্ষণ পর আবার সেম কাহিনী, কুকুর চিল্লাতেছে আবার। পরে আমি আবার জানলাটা খুললাম, জানলা খুইলা আমি মানে মাঠ হয়ে আছে এখন, তো আমি মাঠটার দিকে তাকাইছি, মাঠের ভিতরে কোনো কুকুর নাই, শব্দ পাচ্ছেন। আমি কিন্তু অনেকগুলো কুকুর একসাথে চিল্লাতেছে এরকম শব্দ পাচ্ছি। আচ্ছা, তারপর আরেকটা বলি, ওই বাড়িটা ওই বালু ফালানোর পর, ভরার পর ওই বাড়িটার টিন গুলো আছে না, টিন গুলো উঠে ফেলাইছে, পিলার গুলো আছে, আর উপরে যে অ্যাঙ্গেল গুলা, চাল দেওয়ার জন্য যে অ্যাঙ্গেল গুলা ছিল শুধু, আর কিছু ছিল না। তো পরবর্তীতে আমি মাঠের দিকে তাকাই, যখন আমি মানে জানালা লাগাবো, ডান দিকে তাকাইছি, আমি ডান দিকে তাকাই দেখি যে একটা মেয়ের লাশ ঝুলে আছে, একদম মানে গলায় ফাঁস দেওয়া, সালোয়ার কামিজ পরা, আপনার মানে স্লো ভাবে ঘুরতেছে, একদম স্লো ভাবে ঘুরতেছে, মানে ঘুরতেছে ঘুরে যখন মানে ফেসটা দেখছি, ফেসটা মানে ওরকম ভাবে দেখিনি, জাস্ট 2টা চোখ দেখছি, আর কিছুই দেখিনি। চুল দিয়া পুরো সামনে একদম, আচ্ছা, চুলের ভিতর দিয়ে আমি চোখ 2টা দেখছি, পুরো লাল চোখ 2টা, আর কিছু আমি দেখতে পারিনি। পরে আমি সাথে সাথে জানলা বন্ধ করে আমি চুপ একদম, মানে কম্বল আসছিল, কম্বল মধ্যে মানে শুয়ে আসছিলাম। পরে কখন ঘুম আসছে আমি নিজে বলতে পারি না। পরে সকালে এটা আর কারোর কাছে বলিনি, শুধু ফ্রেন্ডের সাথেই বলছি, আর এখানে বললাম মাত্র। ওকে, মানে আমি জানি না হঠাৎ এটা আপনার সাথে কেন দেখা দিয়েছে, আমিও জানি না এটা মানে হঠাৎ হইলো কেন, বা ওই সময় মানে ওই সিচুয়েশনে মনে পড়ে গেছিলাম আমি তখন। হয় মাঝে মাঝে এরকম কানেকশনটা মিলে যায়, ঠিক রাইট টাইমেই মানুষের চোখটা পড়ে। এবং মানুষের ব্রেনের ক্ষমতা অনেক, মানুষ অনেক কিছু সেন্স করতে পারে, কিন্তু নিজেই বুঝতে পারে না যে আমি সেন্স করতে পারছি, তখন আবার ভয়টাও পায়। জি, ওকে, তো অনেক ধন্যবাদ আপনাকে যে এত দূরে এসে আমাদের সাথে এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
তো অনেকগুলা ঘটনা তো শোনা হয়ে গেল এবং মোটামুটি সময় শেষ হয়ে আসছে। তো শান্ত ভাই, আপনি দেখছিলাম যে এক ফাঁকে নিচে গিয়েছিলেন, যে এই লোকটাকে আনার কথা ছিল। যে আমি বলছি ভাইয়া ওই যে আজকে ডর ভাইয়ার আসছে, তো আপনারা বলছে যাইতে, তো বলে কোথায়? আমি বললাম 6 তলা। কয় না 6 তলা আমি যাবো না। আমি বললাম কেন? কয় না ভাইয়া আমি ওই মায়ের পর থেকে আর আমি চাই না, এখন আর আসতে নিষেধ। আমরা সবাই আছি জেনে উনি আসবেন না ভাইয়া, সে তো অনেক ডরায়। তার মানে কি পরিমাণ ভয় সে পেয়েছে যে মানে এত মানুষ আমরা আছি তারপরও এখানে আসতে রাজি হয়নি। যাক, আমি আর রেহান তো যাওয়ার সময় কথা বলতে পারবো। জি ভাইয়া, হ্যাঁ সেটাই করতে হবে। এখন কি আর করা, দাগগুলো দেখে যাই রাইট, যে আদৌ আছে কিনা। দোস্ত, সবার গল্প তো শুনেই ফেললাম, সবার এক্সপেরিয়েন্স শুনেই ফেললাম, এবং আজকে একটা একটু ডিফারেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যেই জায়গাটাতে আছি সেই জায়গাটার অ্যাকচুয়াল হিস্ট্রিটা লুকিয়ে রাখতে সক্ষম হইনি। আজকে অলরেডি সবাই জানে যে আমরা কেন এই জায়গাটা এসেছি। তা তো জানি, এবং আমার তো ধারণা অনেকে মনে গেসও করে ফেলেছে যে ঠিক কোন জায়গাটা। আই থিংক সো, কারণ এই এলাকাটার মধ্যে আমার ধারণা অনেকেই জানে যে কোন এই বাড়িটার যে কিছু ঘটনা রয়েছে। তো সেই ঘটনা আমরা ইতিমধ্যেই শান্ত ভাইয়ের কাছে শুনেছি, এবং আমরা যেটা চেয়েছিলাম যেই লোকটাকে একটা চড় মারা হয়েছিল সেই লোকটাকে আনার বাট এটা পসিবল হয়নি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যেই ঘরটা একটা ফ্যামিলি থাকার জন্য পুরোপুরি উপযুক্ত অবস্থায় রয়েছে, তারপরেও এটা একদম ফাঁকা পড়ে আছে। এটার যথেষ্ট রিজন আছে, কারণ হয়তোবা শুনে এমন মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে যে কেউ আসলে একটা কোনো না কোনো কিছু একটা ফিল করবে, একটা নেগেটিভ। এটাতে কোনো সন্দেহ নাই দোষ। একটা ব্যাপার কি যে আমরা সবসময় শুধুমাত্র মনে কর বাড়িওয়ালার পয়েন্ট অফ ভিউ থেকেই চিন্তা করছি যে সে হয়তো ভাড়া দিচ্ছে না, হ্যাঁ, এরকম একটা ভয়ের কারণে। কিন্তু যারা ভাড়া নিতে আসে, যাদের সত্যি সত্যি দরকার পড়ে, তারা কিন্তু অনেক জোর জবরদস্তিও করে যে আমি থাকবো, আমি কোনো ভয় পাই না, আমার কোনো সমস্যা নেই, আমার কিছু হবে না, আপনি চিন্তা করেন না, আমি ভাড়া আরো বেশি দিচ্ছি। তারপরেও এরকম একটা জায়গা এরকম খালি থাকা, আমি ইভেন মানে দারোয়ানের সাথে যখন কথা বললাম তখন জিজ্ঞেস করলাম যে আপনাদের এই ভাড়া কেউ নিতে আসে না? তখন বলছে যে এখন অনেকে দেখতেও আসে না বাসা। মানে আগে তো জিজ্ঞেস করতো বাসাটা খালি থাকলে, এখন তাও না। এখন মানে বিষয়টা এতই মানে ছড়িয়ে গেছে, এটা আর কেউ এই রিস্ক নিতে যাচ্ছে না। সো আমরাও আর রিস্ক নিতে চাই না, আমরা আপাতত আজকের মতো উঠতে চাই। তবে যেটা কথা দিয়েছিলাম, আমরা শান্ত ভাইকে বলেছিলাম যে শান্ত ভাই, আমাদেরকে কিন্তু যাওয়ার সময় ওই যেই বাড়িটার কথা আপনি বললেন, যা বাউন্ডারি করা যেই বাড়িটার কথা বললেন, যে রাতের বেলা কিছু অ্যাক্টিভিটিস দেখা যায়, ওই বাড়িটা কিন্তু আমরা ঘুরে যাব। চল তাহলে এখন ওদিকেই রওনা দিই, আমাদের অতিথিরা থাক, শুধু আমরাই যাই। কি বলিস তুই, আমি আর শান্ত ভাই? যথারীতি যেটা আমি আর রেহান বরাবরই আগে করে থাকি, তারপরে আমরা অতিথিদেরকে নিয়ে থাকি, সেটাই বরাবর আজকেও তাই হচ্ছে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি এই বাড়ি থেকে। চল, মানে ভয়।